আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আরেকটি অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটা চ্যাপ্টার। পরীক্ষায় এখান থেকে অ্যান্সার করা খুবই সহজ, কারণ এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসে, যেখান থেকে তুমি যদি অ্যান্সার করো তেমন নাম্বার কাটা যায় না। তো এই যে পৃথিবী ও মহাকর্ষ, এই চ্যাপ্টারটা এটা একটা পদার্থবিজ্ঞান রিলেটেড একটা চ্যাপ্টার। মানে এখানে পদার্থবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা হবে, পদার্থবিজ্ঞান বা ফিজিক্স রিলেটেড একটা চ্যাপ্টার। এই ক্লাসে আমরা তোমাদের এই চ্যাপ্টারের সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং সাথে সাথে কয়েকটা সিকিউ সলভ করব এবং কয়েকটা এমসিকিউ সলভ করব। আমরা এই ক্লাসে তোমাদের যতগুলো বেসিক কনসেপ্ট আছে সবগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করব। আশা করি এই ক্লাসটি করলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে আসো, আমরা এই চ্যাপ্টারের ভিতরে কি কি পড়ব। তো যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ, প্রথমে আমরা পড়ব মহাকর্ষ কি, মহাকর্ষ কি, কাকে বলে, এবং মহাকর্ষের একটা এখান থেকে একটা সূত্র আসবে, নিউটনের সূত্র। এটা আমরা পড়ব, নিউটনের সূত্রটা পড়ব এবং এখান থেকে আমরা কিছু ম্যাথও করব। তারপর আমরা পড়ব হচ্ছে অভিকর্ষ কাকে বলে, এবং এই অভিকর্ষের ফলে যে ত্বরণটা হয় অভিকর্ষ ত্বরণ, এটা আমরা পড়ব। এরপর হচ্ছে ভর এবং ওজন, এদের ভিতরে কি সম্পর্ক আছে, ভর কি, ওজন কি, এবং এদের ভিতরে যে সম্পর্ক, অর্থাৎ তোমরা জানো W=mg, এই সূত্রটাও আমরা এখানে পড়ব। তারপর পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয়, এর ফলে যে তোমার বস্তুর ওজনও কি হয়, ভিন্ন ভিন্ন হয়, এটা আমরা পড়ব। তারপর একটা বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে পৃথিবী থেকে তার ওজনের কেমন পার্থক্য হবে সেটা পড়ব। এবং আমাদের লাস্ট টপিক হবে লিফটের ভিতরে আমাদের ওজনের কেমন পরিবর্তন হয়, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক হবে। চলো আমরা শুরু করি। প্রথমে আসো মহাকর্ষ কি। দেখো এই যে মহাকর্ষ, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা কি মহা, মহা মানে তোমরা জানো যে মহা মানে হচ্ছে যে কোনো বড় কিছু বোঝাতে মহা ব্যবহার করা হয়। মহা মানে কি বিশাল, মহা মানে বিশাল, বিশাল। আর কর্ষ মানে কি, এই কর্ষ মানে হচ্ছে আকর্ষণ, কর্ষ মানে আকর্ষণ, আকর্ষণ মানে কি কোনো কিছুর ভিতরে যে টান, সেটাই কি আকর্ষণ, একটা আর একটাকে টানবে, এটা কি আকর্ষণ। তাহলে মহাকর্ষ কি, তাহলে মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের ভিতরে যে বস্তু রয়েছে, এই বস্তুর ভিতরে যে আকর্ষণ আছে সেই আকর্ষণকে বলবে মহাকর্ষ। এই মহাবিশ্বের ভিতরে যে সকল বস্তু আছে তাদের ভিতরে কি এক ধরনের আকর্ষণ আছে, এই আকর্ষণকেই বলে মহাকর্ষ। তাহলে আকর্ষণের ফলে কি হবে, আকর্ষণের ফলে বস্তুগুলো একে অপরকে কি করবে, একটা বলে টানবে। তাহলে এই মহাকর্ষ এটা কিন্তু এক ধরনের বল, এটা এক ধরনের বল। কেমন বল, এই মহাকর্ষটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল, আকর্ষণ বল, আকর্ষণ বল। তোমরা ছোটবেলায় ওই যে নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা অবশ্যই শুনেছো, যে কিভাবে মহাকর্ষ আবিষ্কৃত হয়েছে। দেখো গল্পটা এমন যে 1687 সালে, 1687 খ্রিস্টাব্দে এক নির্জন বিকালে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ একটি আপেল তার মাথার কাছে পড়ে। এই আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনাটি নিউটনের মনে এক গভীর প্রশ্নের উদ্রেক করে। মানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন, কি গাছের নিচে, আপেল গাছের নিচে তিনি বসেছিলেন। হঠাৎ কি হয়, একটা আপেল তার মাথার কাছে পড়ে। তখন তিনি ভাবেন আপেলটি কেন নিচে পড়লো, তিনি তো বিজ্ঞানী তাই না, তার কাজই হচ্ছে কি এই যে প্রকৃতির যে জিনিস এগুলো নিয়ে ভাবা, তারপর এগুলোর যে রহস্য সেগুলো খুঁজে খুঁজে বের করা। অন্য কেউ হলে কি করতো, আপেলটা খেয়ে ফেলতো, আর কোনো ভাবাভাবি নেই তাই না। কিন্তু উনি বিজ্ঞানী, উনি কি করেছে, উনি হচ্ছে এটা নিয়ে ভাবলো যে কেন আপেলটি মাটিতে পড়লো। তো এইটা খুঁজতে গিয়ে তিনি এক অসাধারণ সূত্র আবিষ্কার করেন। মানে কেন আপেলটি মাটিতে পড়লো, আপেলটি কেন ওখানে থেমে থাকলো না, বা আপেলটি কেন ডানে বামে বা উপরে গেল না, কেন নিচে পড়লো, এইটার তিনি উত্তর খুঁজতে গিয়ে তিনি একটা সূত্র আবিষ্কার করেন, যেই সূত্রটা মহাবিশ্বের সকল বস্তুকণার মধ্যে বিদ্যমান আকর্ষণ বলকে সংজ্ঞায়িত করে। মানে কি, এমন একটা সূত্র যেই সূত্র বলে যে মহাবিশ্বের ভিতরে যেই সকল বস্তুকণা আছে তাদের ভিতরে কি একটা আকর্ষণ বল আছে। এটি হচ্ছে কি নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র। নিউটন আরও ভেবেছিলেন, শুধু এটা না,
তিনি আরো কি খেয়াল করেছিলেন, লক্ষ্য করেছিলেন? তিনি লক্ষ্য করেছিলেন চাঁদের গতিপথ। চাঁদের গতিপথ। চাঁদের গতিপথটা কেমন? চাঁদ কি করে? পৃথিবীকে তোমার কেন্দ্র করে ঘোরে। কোনো কিছুকে যদি ঘোরানো হয় এবং তাকে যদি টেনে না ধরা হয় তাহলে কি সে একটা সময় ছিটকে যায়, তাই না? আমরা কোনো কিছু যদি ঘুরাই হাত দিয়ে এবং আমরা যদি হঠাৎ করে ছেড়ে দিই সে একটা সরল রেখা বরাবর ছিটকে যায়। তো যতক্ষণ ঘুরবে ততক্ষণ আমি কি করব? তাকে আমার হাত দ্বারা টেনে ধরে রাখবো। তাহলে চাঁদ যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে পৃথিবীও চাঁদকে একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে। এর ফলেই কি চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। একটু লিখি। পৃথিবী পৃথিবী চাঁদকে টেনে ধরে আছে। চাঁদকে টেনে ধরে আছে। টেনে ধরে আছে। টেনে ধরে আছে। যার ফলে যার ফলে চাঁদ যার ফলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। তাহলে দেখো এই যে টেনে ধরে আছে তার মানে কি চাঁদ এবং পৃথিবীর ভিতরে একটা কি আছে? আকর্ষণ বল আছে, যার কারণেই পৃথিবী চাঁদকে টেনে ধরে আছে। এখান থেকে তিনি একটা সিদ্ধান্ত নেন। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে যে সকল বস্তু আছে, সকল বস্তুকণা একে অপরকে একটা আকর্ষণ বলে টানে, অর্থাৎ একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই যে মহাবিশ্বের ভিতরে সকল বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাই কি? মহাকর্ষ সূত্র। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। একে অপরকে আকর্ষণ করে। এটা হচ্ছে তার কি? সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তটাই এটাই কি? মহাকর্ষ সূত্র। এটি মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। তিনি এই যে সূত্র, এই সূত্রটা একটা বইয়ের ভিতরে লিখেছিলেন, একটা গ্রন্থের ভিতরে লিখেছিলেন। তাহলে বইয়ের নামটা কি একটু দেখো, যদিও মনে রাখা লাগবে না, একটু দেখো। বইয়ের নামটা হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। একটু দেখো, একটু বড় নাম। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এটা হচ্ছে তার সেই গ্রন্থের নাম, তার বিখ্যাত গ্রন্থ যেখানে তিনি মহাকর্ষ সূত্র এখানে লিখেছিলেন। এবার চলো মহাকর্ষ বলটা আমরা আর একটু ভালোভাবে বুঝি। তাহলে মহাকর্ষ এটা কি ছিল? এটা হচ্ছে একটা আকর্ষণ বল ছিল। এটা ছিল একটা আকর্ষণ বল বা এক ধরনের এটা বল। মহাকর্ষ আকর্ষণ বল। এবং আকর্ষণ বল এটা একটা, বা এই যে মহাকর্ষ এটা একটা মৌলিক বল। এটা মৌলিক বল। মৌলিক বল কি? যে সমস্ত বল অন্য কোনো বল থেকে উদ্ভূত না বা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক বল। তাহলে মহাকর্ষ বল এক ধরনের হচ্ছে মৌলিক বল। সংজ্ঞাটা দেখো, যে এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। খুব সহজ সংজ্ঞা, যে কি এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এবং এই মহাবিশ্বের সকল বস্তুকণা বলতে কি? মহাবিশ্বের ভিতরে যা কিছু আছে, ধরো পৃথিবী, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারপরে এই পৃথিবীর ভিতরে যেই ছোট ছোট বস্তু থাকবে সেগুলোও কি এগুলোর অন্তর্ভুক্ত। তাহলে এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? তাকে হচ্ছে মহাকর্ষ বলে। তাকে মহাকর্ষ বলে। ধরো
এই মহাবিশ্বের ভিতরে কি কি আছে, আমরা যেই বড় জিনিসগুলো দেখি, দেখো ধরো সূর্য আছে, ধরো এটা সূর্য। তারপর এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে, ধরো এখানে কে কে ঘুরে, এখানে ধরো আমরা 2-3টা গ্রহ লিখি, ধরো এটা হচ্ছে শুক্র গ্রহ, তারপর এটা হচ্ছে বুধ গ্রহ, তারপর এটা হচ্ছে আমাদের ধরো পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে কি সান, এটা হচ্ছে তোমার কি শুক্র, তারপর এটা হচ্ছে বুধ, তারপর এটা হচ্ছে আমাদের আর্থ, আর্থ বা পৃথিবী। এগুলোর কেন্দ্রটা একটু দেখি, দেখো সূর্যকে কেন্দ্র করে এই বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, যেহেতু ঘুরছে সূর্য কি করছে, তাদেরকে একটা আকর্ষণ বলে তাদেরকে টেনে ধরে রেখেছে। তাহলে সূর্য এবং শুক্র এদের ভিতরে কি একটা আকর্ষণ বল আছে, এই যে এদের ভিতরে একটা আকর্ষণ বল আছে। তারপর দেখো এই সূর্য আবার পৃথিবীকেও একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে। তারপর বুধ গ্রহকেও কি সূর্য আবার একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে, যার ফলে কি এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে এদের ভিতরে যেই আকর্ষণ বল, যেই বলে টেনে ধরে আছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এদের ভিতরে যেই তোমার আকর্ষণ বল, সেটাই কি মহাকর্ষ বল, বা সংক্ষেপে বলে মহাকর্ষ। বা মহাকর্ষের প্রভাবেই এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তারপর দেখো এই পৃথিবীর উপরে আমরা আছি, তাই না? তো আমাদেরকে কি করছে, পৃথিবী একটা বলে টেনে ধরে আছে। তাহলে এটাও কি, এটাও এক ধরনের মহাকর্ষ বল। তারপর ধরো আমরা পৃথিবীর সারফেসে বা পৃথিবীর সমতলে আমরা যারা থাকি, ধরো এই যে এখানে আমরা আছি, মানুষ আছে, তারপর হচ্ছে এখান দিয়ে ঘর বাড়ি আছে, এদের ভিতরে কি আছে, এদের ভিতরে কিন্তু এক ধরনের আকর্ষণ বল আছে, এক ধরনের আকর্ষণ বল আছে, কাজ করে, আকর্ষণ কাজ করে। কিন্তু এই আকর্ষণ যে বলটা, মহাকর্ষ বল, এটা খুবই দুর্বল ধরনের বল, খুবই দুর্বল ধরনের বল। মানে কি, এই যে দুইজন মানুষ বা দুইটা বস্তু, এদের ভিতরে মহাকর্ষ বল কাজ করে বা আকর্ষণ বল কাজ করে, কিন্তু এই বলটা এতটাই, এই বলের মান এতটাই ছোট, এতটাই ক্ষুদ্র, যেটা আমরা ফিল করতে পারি না। কিন্তু পৃথিবীর যে আকর্ষণ বল, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। কারণ কি, আমরা যখন পৃথিবী থেকে আমরা দূরে লাফ দেই, তখন কি হয়, তখন আমরা নিচের দিকে পড়ি, নিচের দিকে পড়ি। তারপর আবার কি করি, ধরো একটা বল ছুঁড়ে মেরেছি, বল ছুঁড়ে মারার ফলে আবার বলটা কি করে আসে, পৃথিবীতে ফিরে আসে, আবার আপেলটা কি মাটিতে পড়ে। তার মানে কি, এগুলো হচ্ছে পৃথিবীর যে তার আকর্ষণ বল বা টান আছে, টানের কারণে হচ্ছে এগুলো নিচের দিকে পড়ে। পৃথিবী যেহেতু বিশাল, এবং এই যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, পৃথিবীর ভর অনেক বেশি, এই জন্য আমরা পৃথিবীর যে মহাকর্ষ, এটা আমরা ফিল করতে পারি। কিন্তু দুইটা বস্তুর ভিতরে যে মহাকর্ষ বল, এটা কি অনেক ছোট, এই জন্য এটা ফিল করা যায় না। তারপর ধরো যে পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তাহলে এদের ভিতরেও কি চাঁদ এবং পৃথিবীর সাথেও এক ধরনের কি আছে, আকর্ষণ বল আছে, এটাও কি এক ধরনের মহাকর্ষ, এক ধরনের মহাকর্ষ। যার ফলে কি, যার ফলে হচ্ছে চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এটা হচ্ছে ধরো আমাদের মুন বা চাঁদ, মুন বা চাঁদ। এবার আমরা মহাকর্ষ বলের কয়েকটা বৈশিষ্ট্য লিখে চলো। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি, মহাকর্ষ বল এক ধরনের মৌলিক বল, এক ধরনের মৌলিক বল, মৌলিক বল। মৌলিক বল মানে যেই বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, নিজে নিজে উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে মৌলিক বল। পৃথিবীতে, মহাবিশ্বে 4 ধরনের মৌলিক বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই 4 প্রকার বলের ভিতরে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। কতটুকু দুর্বল বল, দেখো এই যে আমরা পৃথিবীতে থাকি, পৃথিবীর সকল বস্তু কি করে, একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এটাকে আমরা ফিল করতে পারি না। আমরা একটু পরে গিয়ে দেখব যে এই মহাকর্ষ বলের মান কত। 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি কাছাকাছি রাখা যায়, 1 মিটার দূরে রাখা যায়, তাহলে তারা খুবই কম পরিমাণে, যেটাকে মানে গণনাই করা যায় না, এত কম পরিমাণ বলে তারা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে মহাকর্ষ বল কি, এটা হচ্ছে 4 প্রকার যে মৌলিক বল আছে। আমরা মৌলিক বল কয়টি, 4টি। 4টি মৌলিক বলের ভিতরে মহাকর্ষ বল একটা বল, এবং এই 4টি মৌলিক বলের ভিতরে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বলধর্মী বল। আবার এই মহাকর্ষ বল একটা কেমন ধরনের বল, এটা একটা আকর্ষণধর্মী বল। কেমন বল, এটা হচ্ছে আকর্ষণ
ধর্মী বল। আকর্ষণ ধর্মী বল মানে কি, এই বলের ফলে বস্তুসমূহ একে অপরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এটা একটা আকর্ষণধর্মী বল। তারপর এই যে মহাকর্ষ বল, এরা যে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ কোন দিকে করবে, আকর্ষণের একটা দিক আছে তাই না, টানবে, কোন দিকে টানবে। তো এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল দুটি যে বস্তু আছে তাদের যে কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে বা কাজ করে। দেখো, ধরো সূর্য এবং পৃথিবীর ভিতরে একটা আকর্ষণ বল আছে, মানে কি সূর্য পৃথিবীকে তার দিকে টানবে, এদিকে ধরো টানবে, এদিকে টানবে। তাহলে কোন দিকে টানবে, সূর্যের যে কেন্দ্র আছে, সূর্যের এই যে মাঝ বরাবর যে কেন্দ্র, এই কেন্দ্রের দিকে পৃথিবীর কেন্দ্রকে টানবে। আবার পৃথিবী কি করছে, পৃথিবী তার উপরের যে মানুষগুলো আছে, বস্তুগুলো আছে, এগুলোকে তার কোন দিকে টানছে, এগুলোকে সে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে মহাকর্ষ বল কোন বরাবর কাজ করে, মহাকর্ষ বল দুটি যে বস্তু, আমরা যেই দুটি বস্তুর ভিতরে কাজ করছে, সেই দুটি বস্তুর যে কেন্দ্র আছে, এই কেন্দ্র বরাবর যদি আমরা সরলরেখা একটা আঁকি, সেই সরলরেখা বরাবর কাজ করে। আমরা কি লিখব, যে এই বল অর্থাৎ মহাকর্ষ বল দুটি বস্তুর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। সংযোজক মানে কি, দুইটা কেন্দ্রকে আমি যদি যোগ করে দেই, এটা হচ্ছে কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। সরল রেখা বরাবর কাজ করে। তারপর এই মহাকর্ষ বল তোমার দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, আর এই বস্তুদ্বয় কত দূরত্বে আছে এটার উপর নির্ভর করে। মহাকর্ষ বল, এই বল বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে, ভর যত বেশি হবে, বস্তু দুটির ভর এবং এই ভরের গুণফল যত বেশি হবে, মহাকর্ষ বলের মান তত বেশি হবে। আমরা এটা একটু পরে গিয়ে পড়ব। নির্ভর করে এবং বস্তু দুটির যে দূরত্ব, এই দূরত্বের উপরও নির্ভর করে। দূরত্ব যত কম হবে, তোমার আকর্ষণ বল তত বেশি হবে বা মহাকর্ষ তত বেশি হবে, আর দূরত্ব যত বেশি হবে, মহাকর্ষ বলের মান তত কি হবে, কম হবে। তাহলে আরেকটা গুণ কি, যে বস্তুদ্বয়ের এই বস্তুদ্বয়ের মানে ওই দুটি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। তাহলে এই ছিল হচ্ছে কি মহাকর্ষ বল কি এবং মহাকর্ষ বলের এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি। মহাকর্ষ বল কি এবং মহাকর্ষ বলের বৈশিষ্ট্য, এবং এখানে আমরা একটা চিত্র দ্বারা, একটা ফিগার দ্বারা বুঝেছি যে মহাকর্ষ বলটা আসলে কি। এবার আমরা পড়ব নিউটনের মহাকর্ষ সূত্র। অর্থাৎ নিউটন এই যে মহাকর্ষ, এই কনসেপ্টটা আবিষ্কার করার পর তিনি এইটার একটা সূত্র দেন। তো এই সূত্রটা পড়ার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট বুঝে আসব, সেটা হচ্ছে সমানুপাতিক। এই জিনিসটা কি, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। চলো আমরা এটা একটু আগে বুঝি, তাহলে সূত্রটা বুঝতে আমাদের সুবিধা হবে। একটা হচ্ছে কি সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই দুইটা কনসেপ্ট একটু আগে বুঝবো। ব্যস্তানুপাতিক, সমানুপাতিক কি আর ব্যস্তানুপাতিক কি, দেখো সমানুপাতিক মানে হচ্ছে সমান আর আনুপাতিক, দুইটা শব্দ তাই না। একটা হচ্ছে সমান, বা আমরা অনুপাত শব্দটার সাথে পরিচিত আগে, সমান অনুপাত বলতে কি বোঝায়, যে দুইটি বস্তুর মধ্যে তাদের তুলনা করা হয়, তাদের তুলনা করতে অনুপাত বোঝানো হয়, যে একটা আর একটার কত গুণ আছে বা একটা আর একটার কত বেশি বা কম আছে, এটা করতে হচ্ছে তোমার অনুপাত প্রকাশ করা হয়। সমানুপাতিক মানে হচ্ছে
সমানভাবে আনুপাতিক, সমানভাবে আনুপাতিক, আনুপাতিক, সমানভাবে আনুপাতিক। সমানুপাতিক বা সমানভাবে আনুপাতিক এর মানে কি? এটা হচ্ছে দুইটা রাশির ভিতরে একটা সম্পর্ক প্রকাশ করে বা সম্পর্ক বোঝায় যে একটা রাশির সাথে আর একটা রাশির কি সম্পর্ক। যখন বলবে সমানুপাতিক তখন দুইটা রাশির ভিতরে এমন একটা সম্পর্ক হবে যে একটার মান যদি বাড়ানো হয় তাহলে আর একটার মানও কি হয়? বৃদ্ধি পায়। একটি রাশির মান বৃদ্ধি করলে, একটি রাশির মান বৃদ্ধি করলে, অপর রাশির মান বৃদ্ধি পায়, অপর রাশির মান বৃদ্ধি পায়, রাশির মান বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তাহলে দুইটা রাশির ভিতরে এমন সম্পর্ক যদি হয় যে একটি রাশির মান যদি বৃদ্ধি করো বা বাড়াও তাহলে অপর রাশিটার মান বৃদ্ধি পাবে, তখন সেই যে সম্পর্ক দুইটা রাশির ভিতরে তাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমরা যদি একটু বুঝি একটা উদাহরণ দ্বারা, ধরো আমরা একটা সমীকরণ নেব, একটা সমীকরণ নিলাম হচ্ছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, এটা একটা আমাদের সমীকরণ। এখানে আমি যদি x এর একটা মান বসাই তাহলে y এর জন্য একটা মান পাওয়া যাবে, তাই না? এবং x এর মান আমি যা ইচ্ছা বসাতে পারি এবং ওই যা ইচ্ছা মানের জন্য y এর জন্য কি আলাদা আলাদা বিভিন্ন মান পাওয়া যাবে। দেখো কিভাবে পাওয়া যায়। প্রথমে ধরো x ইকুয়াল টু, x এর মান 1 নিলাম, x ইকুয়াল টু 1 হলে তাহলে y এর মান কত হবে? দেখো x ইকুয়াল টু 1 হলে y এর মান কত হয়? y ইকুয়াল টু, সমীকরণটা কি? y ইকুয়াল টু 2x, 2 ইন্টু x, x এর মান কত? 1, তাহলে 2 ইন্টু 1 মান হয় 2। তাহলে x এর মান যখন 1 তখন y এর মান হয় 2। x এর মান একটু বাড়াই, x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে y এর মান কত হয়? y এর মান হয় 2x, মানে কি 2 ইন্টু x এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 4, 4। আবার দেখো x এর মান আরেকটু বাড়াই, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 হলে y এর মান কত হবে? y এর মান হবে হচ্ছে 2 ইন্টু 3 বা 6। এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমি x এর মান বসিয়ে x এর মান যত বৃদ্ধি করছি সাথে সাথে y এর মানও বৃদ্ধি পাচ্ছে। আবার x এর মান যদি আরো কমাই তাহলে y এর মানও কিন্তু কমে যাবে। ধরো x এর মান আমরা নিলাম 0.5, তখন কি হবে? y এর মান হবে 2 ইন্টু 0.5 মানে 1 হয়ে যাবে। তাহলে এখানে x এবং y এর ভিতরে এমন একটা সম্পর্ক যে আমি x এর যে মানগুলা নিব, x এর মান যদি বৃদ্ধি করি তাহলে y এর মানটাও বৃদ্ধি পায়, x এর মানটা কমালে y এর মানটা কমে যায়। তাহলে সম্পর্কটা কেমন? x এর মান বৃদ্ধি করলে y এর মান বৃদ্ধি পায়। যখন এমন সম্পর্ক হয় তখন আমরা বলি যে y সমানুপাতিক x। কি বলি? y সমানুপাতিক x, সমানুপাতিক x। সমানুপাতিক মানে কি? এই যে সম্পর্ক যে x এর মান বৃদ্ধি করলে তোমার y এর মানও বৃদ্ধি পাচ্ছে, এই সম্পর্কটাকেই বলা হয় সমানুপাতিক সম্পর্ক। আর আমরা যদি সিম্বল দ্বারা, প্রতীক দ্বারা লিখি তখন এভাবে লিখি y সমানুপাতিক x, এটা হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্ক। ইংরেজিতে এটাকে বলা হয় ইজ প্রপোর্শনাল টু, y ইজ প্রপোর্শনাল টু x, প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল টু x। তাহলে দেখো এই সমীকরণে y ইকুয়াল টু 2x, y এবং x এর ভিতরে সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। এই সমীকরণে x এর মান যদি বাড়ানো হয় তাহলে y এর মান বৃদ্ধি পায়। তাহলে এই সমীকরণেও বলা যায় যে y সমানুপাতিক x, y সমানুপাতিক x। এবার দেখো এখানে যে এই 2 আছে না 2, এই দুইটা কিন্তু ধ্রুবক। y এবং x হচ্ছে চলক আর দুইটা হচ্ছে ধ্রুবক, মানে কি যার মান কোনো পরিবর্তন হয় না। x এর মান বৃদ্ধি করলে y এর মান বৃদ্ধি পায়, এটা ঠিক আছে, কিন্তু কেমন ভাবে বৃদ্ধি পাবে? দ্বিগুণ হারে না আরো বেশি ভাবে? এটা নির্ভর করে কার উপরে? এই যে 2, 3 এখানে যে ধ্রুবক থাকবে ধ্রুবকের উপরে। তো আমরা যখন লিখি y সমানুপাতিক x, এটাকে আমরা যখন সমীকরণ আকারে লিখব তখন আমরা এখানে একটা ধ্রুবক আনতে হয়। যেমন কি এখানে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, এখানে 2টা কি? এখানে 2টা হচ্ছে তোমার ধ্রুবক। তাহলে যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন আনি, আমরা তো সমীকরণে তো সমানুপাতিক চিহ্ন ব্যবহার করি না, আমরা সমীকরণে কি ব্যবহার করি? সমান চিহ্ন ব্যবহার করি। যখন সমান চিহ্ন ব্যবহার করব তখন একটা ধ্রুবক আনতে হবে যে বাড়বে ঠিক আছে, কিন্তু কেমন হারে বাড়বে এটা হচ্ছে তোমার ধ্রুবকের উপর নির্ভর করে। তাহলে যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিব তখন একটা কি আনবো? ধ্রুবক আনবো। এতটুকু যদি বুঝে থাকি এটা আরো সহজভাবে বুঝবো। ব্যস্তানুপাতিক কি? এটার মানে হচ্ছে উল্টাভাবে আনুপাতিক।
উল্টাভাবে আনুপাতিক। উল্টাভাবে আনুপাতিক মানে কি? ওইটার উল্টা। এখানে কি কি ছিল? একটি রাশির মান বৃদ্ধি করলে অপর রাশির মান বৃদ্ধি পায়। এখানে কি হবে? একটি রাশির মান বৃদ্ধি করলে অপর রাশির মান হ্রাস পায় বা কমে। একটি রাশির মান বৃদ্ধি করলে বা বাড়ালে, বৃদ্ধি করলে অপর রাশির মান কমে। এমন যদি সম্পর্ক হয় যে একটি রাশির মান যদি বৃদ্ধি করি আর একটা রাশির মান কমে যাচ্ছে, তাহলে সেই সম্পর্কটাকে যে হবে, তাহলে সেই যে সম্পর্ক হবে সেই সম্পর্কে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাও আমরা একটা তোমার দ্বারা বুঝি, একটা সমীকরণ দ্বারা বুঝি। এবার সমীকরণ নিব হচ্ছে y ইকুয়াল টু 2 ইন্টু 1/x, 2 ইন্টু 1/x, এটা একটা সমীকরণ। এবার চলো আমরা x এর মান বসাই, x এর জন্য কয়েকটা মান বের করি আগের মতোই। এবার ধরো x ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 1 হলে y এর মান কত হয় দেখো, y ইকুয়াল টু কত হয়? 2 ইন্টু 1/x এর মান কত নিয়েছি? 1, তাহলে 2, 1/1 হয় হচ্ছে 1 আর 2 ইন্টু 1 2। আবার দেখো x এর মান একটু বাড়াই, 2 নেই, x এর মান 2 হলে y এর মান কত হয় দেখো, 2 ইন্টু 1/x, 1/x, x এর মান তো আমরা এখানে 2 নিয়েছি, এই যে x এর মান 2। তাহলে এবার দেখো 2 কাটাকাটি গিয়ে কত হয়? 1 হয়। তাহলে x এর মান 2 হলে y এর মান হয় 1। তারপর x এর মান আমরা আমার সুবিধার্থে 4 বসাই, x ইকুয়াল টু 4 হলে y এর মান কত হয় দেখো, 2 ইন্টু 1/x, 1/x এর মানে আমরা 4 নিয়েছি এবার। তাহলে 2/4 মানে 1/2 বা 0.5। এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমরা x এর মান যত বাড়াচ্ছি y এর মান তত কি হচ্ছে? কমছে। x এর মান যখন 1 ছিল y এর মান ছিল 2, x এর মান যখন 2 ছিল y এর মান হইছে 1, x এর মান 4 হলে y এর মান হইছে 0.5 বা হাফ। তাহলে এখানে এই সমীকরণের জন্য x এর মান যদি বাড়াই তাহলে y এর যে মানটা আসে সেটা আস্তে আস্তে কমে। সম্পর্কটা কেমন? x এর মান বাড়ালে y এর মান কমে, এই যে হ্রাস পায়। তাহলে উল্টা সম্পর্ক, তাই না? উল্টা সম্পর্ক, এই যে উল্টা সম্পর্ক, এটাকেই বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা কিভাবে লিখবো ব্যস্তানুপাতিক সম্পর্ক? আমরা এইভাবে লিখবো, y লিখবো, সমানুপাতিক চিহ্ন দিব, দিয়ে শুধু 1/x লিখবো। 1/x সমানুপাতিক দিয়ে 1/x লেখা মানেই বা 1/ কোনো কিছু লেখা মানেই সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন সমানুপাতিক চিহ্ন দিয়ে 1 এর নিচে কোনো কিছু লেখা হয় তখন আমরা বলবো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। y ব্যস্তানুপাতিক x, কি বলবো এটা আমরা? y ব্যস্তানুপাতিক x, y ব্যস্তানুপাতিক x আমরা এভাবে লিখব। আর এখানে এই যে 2, এখানে 2, এই 2টা হচ্ছে কি তোমার ধ্রুবক, 2টা ধ্রুবক। যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিব তখন আমাদের যে কোনো একটা ধ্রুবক আনতে হয়। আমরা এতটুকু যদি বুঝে থাকি তাহলে এবার আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র এটা আমরা বুঝবো। নিউটনের মহাকর্ষ সূত্র কি করবে, যে দুইটা বস্তুর ভিতরে যে মহাকর্ষ বা আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বল কেমন হবে বা কতটুকু হবে সেটার একটা ধারণা দিবে। সূত্রটা কি বলে? সূত্রটা এখানে একটা বিবৃতি আছে। আমরা তো সূত্র জানি হচ্ছে তোমার হচ্ছে সবসময় সূত্র পড়ে আসছে হচ্ছে বিভিন্ন রাশি দিয়ে। ধরো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাশি দিয়ে। তো সূত্র আসলে কি হয়? সূত্র বিভিন্ন ভাষায়ও হয়। এখান থেকে আমরা কি করি? গাণিতিক সূত্র প্রতিপাদন করা যায়। যেমন দেখো এটা হচ্ছে মূল সূত্র, এখান থেকে আমরা একটা গাণিতিক সূত্র প্রতিপাদন করব। আজকে আমরা একটা সূত্র প্রতিপাদন শিখবো এখানে, দেখো। তাহলে এটা হচ্ছে মূল সূত্র মানে বিবৃতি আর কি। কি বলেছে দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। খুব ভালো কথা, আমরা জানি তাই না যে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান, তো এতটুকু তো আমরা জানি। এখন এই নিউটনের মহাকর্ষ সূত্র বলবে যে আকর্ষণের মান কেমন হবে। দেখো এ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কেমন? মানটা হবে বস্তুকণাদ্বয়ের যে ভর আছে এই ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? যে ভরের গুণফল যদি বাড়ে তাহলে তাদের যে আকর্ষণ বল এই আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আমরা একটু আগে পড়ে এসেছি।
এবং এদের দূরত্বের মানে ওই বস্তুদ্বয়ের যে দূরত্ব আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দুইটা কথা হইল। একটা হচ্ছে মানটা হবে কেমন, যে বস্তু দুইয়ের যে ভর থাকবে তার ভরের গুণফলের সমানুপাতিক, আর এদের যে দূরত্ব থাকবে বস্তু দ্বয়ের বা দুইটা বস্তুর দূরত্ব থাকবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা কথা কি, যে এই বল মানে এই যে আকর্ষণ বল এটা বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটু আগে পড়ে এসেছি কিন্তু যখন মহাকর্ষ সূত্রটা সংজ্ঞাটা পড়েছি, যে বলটা কেমন হবে, যে বলটা কাজ করবে কিভাবে, যে তাদের যে কেন্দ্র আছে এই কেন্দ্র বরাবর যদি একটা সরল রেখা টানে তারা একে অপরকে ওই সরল রেখা বরাবর টানবে, সরল রেখা বরাবর টানবে। আমরা একটু সূত্রটা প্রতিপাদন করি। ধর আমরা দুইটা বস্তু নিলাম, দুইটা বস্তু, এটা একটা বস্তু, এর একটা কেন্দ্র আছে, এবং আর একটা বস্তু নিলাম, এটা একটা বস্তু। এই দুইটা বস্তু, ধরো এটা হচ্ছে আমাদের এ বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু, আমি একটা নাম দিলাম। এ বস্তুর ভর আমরা নিলাম হচ্ছে m1 এবং বি বস্তুর ভর আমরা নিলাম m2। চলক যে কোনো কিছু হইতে পারে, তাই না? আমরা এর আগে একটু দুই একটা রাশি শিখে আসি। এখানে কয়েকটা রাশি আছে, দেখো প্রথম রাশি কি, প্রথম রাশি হচ্ছে বল। বলের ইংরেজি হচ্ছে ফোর্স। ফোর্স, এই ফোর্সের প্রথম শব্দ কি, এফ। প্রথম শব্দ হচ্ছে এফ। তাহলে এফ মানে হচ্ছে বল, মানে বলকে এখানে এফ দ্বারা প্রকাশ করা হবে। তারপরে আর কি আছে, দূরত্ব। দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, দূরত্ব। এই ডিস্টেন্সের ডি দ্বারা তোমার কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। ডি দ্বারা দূরত্ব প্রকাশ করবে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে তোমার ভর। ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। ম্যাস এর প্রথম অক্ষর এম দ্বারা হচ্ছে তোমার ভরকে প্রকাশ করবে। আর একটা কি, মহাকর্ষ ধ্রুবক আসবে, এই মহাকর্ষ ধ্রুবককে জি দ্বারা প্রকাশ করবে। মহাকর্ষ ধ্রুবককে এখানে জি দ্বারা প্রকাশ করবে। তো এখানে চারটা রাশি আছে, একটা হচ্ছে বল, সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করব, ভরকে এম দ্বারা প্রকাশ করব, আর মহাকর্ষ ধ্রুবককে জি দ্বারা প্রকাশ করব। তাহলে এই দুইটা বস্তুর ভর, একটা ভর হচ্ছে m1 আর একটা ভর হচ্ছে m2। এদের ভিতরে যে দূরত্ব, ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এদের এই দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এই দূরত্বকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। এখানে ডি দ্বারা প্রকাশ করব। দেখো আমরা সবগুলো রাশি এখানে নিয়েছি। এবার কি বলেছে, যে এই আকর্ষণ বলের মান মানে এফ এর মান, বল মানে কি এফ, এফ এর মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তু দুইয়ের ভর হচ্ছে m1 এবং m2, তাহলে ভরের গুণফলটা কেমন হবে, ভরের গুণফলটা হবে হচ্ছে, ভরের গুণফল হবে হচ্ছে m1 ইন্টু m2। এই যে দুইটার গুণ, m1 ইন্টু m2, m2 এটা হচ্ছে কি ভরের গুণফল। এবার আসো, ভরের গুণফল কি বলেছে, বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এফ সমানুপাতিক হবে, এফ সমানুপাতিক হবে ভরের গুণফলের সমানুপাতিক, m1 ইন্টু m2। এই যে বলের মান হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক। আবার কি, বলের মানটা এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বলের মান হবে কার ব্যস্তানুপাতিক, দূরত্বের। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এই যে ব্যস্তানুপাতিক বললে আমরা 1/, লিখবো। আবার বলেছে কি বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ মানে কি স্কয়ার, তাহলে এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো আমরা লিখে ফেলেছি যে বলের মানটা হবে এদের যে ভর আছে ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের যে মধ্যবর্তী দূরত্ব এদের বর্গের ব্যস্তানুপাতিক। ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার সমীকরণ 1 আর 2 থেকে আমরা পাই, যদি দুইটা বস্তু সাথে কোনো একটা সম্পর্ক থাকে, যে এফ এবং এফ একই রাশি, তাই না, দুইটাই কি সমানুপাতিক চিহ্ন দ্বারা আছে, তখন আমরা এভাবে লিখতে পারি, আমরা দুইটাকে একসাথে লিখতে পারি। এফ সমান হচ্ছে m1 ইন্টু m2 ইন্টু ইন্টু হচ্ছে 1/d স্কোয়ার, এভাবে লিখতে পারি। 1/d স্কোয়ার এভাবে লেখা যায়। দেখো এফ সমানুপাতিক m1 m2 উপরে দিয়ে দেই, যেহেতু গুণ আকারে আছে, m1 ইন্টু m2 ডিভাইডেড d স্কোয়ার, এফ সমানুপাতিক।
এফ সমানুপাতিক। এবার আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিব, উঠিয়ে কি করব, সমান চিহ্ন আনবো। এফ সমান, যখনই সমান চিহ্ন আনবো তখন যেন কি করতে হয়, একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা আনবো হচ্ছে জি। তাহলে জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি এটাকে, তাহলে এমন হবে এফ সমান হবে জিটাকে উপরে লিখলাম জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার তো এটা হচ্ছে কি আমাদের যে মহাকর্ষ সূত্র। দেখো আমরা ওই থেকে, ওই বিবৃতি থেকে আমরা কিন্তু একটা সূত্র প্রমাণ করেছি। এফ সমান কি, জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার। এবং এখানে সব সম্পর্কগুলো আছে। দেখো এফ এর সাথে এই দুইটা যেহেতু উপরে আছে, তখন আমরা বলবো সমানুপাতিক সম্পর্ক, আর যে নিচে থাকবে তাকে বলবো আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে উপরে থাকবে তার সাথে আমরা কি বলবো, সমানুপাতিক সম্পর্ক বলবো, আর যে নিচে থাকবে তার সাথে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলবো। নিচে কে আছে, দূরত্ব, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলবো। মানে কি, এটা বৃদ্ধি হলে তোমার বলের মান কমবে, মানে দূরত্ব বেশি হলে বলের মান কমবে। আর এখানে যে জি ছিল, এই জিটা কি, মহাকর্ষ ধ্রুবক। জিটা হচ্ছে এখানে মহাকর্ষ ধ্রুবক। এই জি নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো। তাহলে আশা করি এখানে নিউটনের মহাকর্ষ সূত্রটা ভালোভাবে বুঝেছো। এবার আসো একটু জি নিয়ে কথাবার্তা বলি। এই যে জি এর মান ছিল, এটা কি, বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যেটা জি। এটার আরেকটা নাম হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। মানে কি, এই জি এর মান সব জায়গায় সেম থাকে। আগে সংজ্ঞাটা পড়ি, দেখো সংজ্ঞাটা কি বলেছে, যে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা জি এর সমান। মানে জি এর সমান মানে কি, জি এর মান। জি এর মানটা কি, 1 কেজি ভরের দুটি বস্তুকে যদি আমরা তোমার 1 মিটার দূরে বসাই, তাহলে তাদের ভিতরে যে বলটা হবে সেই বলকে আমরা বলবো হচ্ছে জি এর মান। এবং এই জি এর মানটা সবসময় কি থাকে, সবসময় নির্দিষ্ট থাকে, সব জায়গায় জি এর মান সেম থাকে। এই জন্য কি বলা হয়, বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মানে কি, সারা বিশ্বের সকল জায়গায় এই জি এর মান সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা কি সর্বজনীন বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। চলো আমরা একটু বুঝি। ধর আমরা দুইটা বস্তু নিলাম আমরা, এটা একটা বস্তু আর এটার একটা বস্তু। এই দুইটার ভর হচ্ছে 1 কেজি, এটার ভর 1 কেজি আর এটার ভরও 1 কেজি। এটা ধরো m1 আর এটা হচ্ছে m2, এটা 1 কেজি। এবার এদের ভিতরে একটা দূরত্ব আছে, ধরো এই দূরত্বটাও, এদের ভিতরে যে দূরত্ব, এই দূরত্বটাও ধরো 1 মিটার। দূরত্ব কত, এদের ডি হচ্ছে 1 মিটার, 1 মিটার দূরত্ব। এবার আমরা ওই সূত্র দ্বারা হচ্ছে যদি আমরা এর মানটা বের করি, দেখো সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার। মান বসাও, এফ ইকুয়াল টু জি ইন্টু m1 এর মান কত, 1, এই দেখো আমরা ধরে নিয়েছি। আর একটা কি, m2 এর মানও 1, আবার d এর মানও কত, 1, 1/1 স্কোয়ার। এবার দেখো 1 ইন্টু 1 1, 1/1 স্কোয়ার কি 1। তার মানে কি, এখানে f ইকুয়াল টু কত হয়, f ইকুয়াল টু হয় g ইন্টু 1, বা এখান থেকে বলা যায় f ইকুয়াল টু g। মানে f এবং g এর মান কি, সমান। এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যদি দুইটা 1 কেজি ভরের বস্তু নেওয়া হয় এবং তাদের ভিতরে যদি দূরত্ব 1 মিটার হয়, তাহলে বলের মান এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান সেম হয়ে যায়। আরেকভাবে বলি চলো, আরেকভাবে কিভাবে বলা যায়, যদি দুইটা 1 কেজি ভরের বস্তু নেওয়া হয় এবং তাদের ভিতরকার দূরত্ব যদি 1 মিটার হয়, সেই বলের মান কে বলবে, মহাকর্ষীয় ধ্রুবকের মান। এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা মান আছে, সেটা হচ্ছে কি, দেখো এর মান হচ্ছে, এই জি এর মান হচ্ছে, এখানে লিখেছি দেখো 6.673 ইন্টু 10⁻11 নিউটন, এটা হচ্ছে জি এর মান। এটা মুখস্থ করলে ভালো, না করলেও সমস্যা নেই। জি এর মান 6.673 ইন্টু 10⁻11। মানে কি, যদি দুইটা 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা এত বলে পরস্পরকে আকর্ষণ করবে। এই বলে পরস্পরকে আকর্ষণ করবে।
পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে। দেখো লেখা আছে, এর অর্থ এই যে দুটি বস্তুকণা প্রত্যেকটির ভর যদি 1 কেজি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে তারা পরস্পরকে এই যে 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে, বল প্রয়োগ করে বা আকর্ষণ করে। আর মহাবিশ্বের যে কোনো স্থানে এর মান কি থাকে? অপরিবর্তিত থাকে, মানে কি এর মান চেঞ্জ হয় না। তুমি যেখানে নিয়ে যাও এই মান চেঞ্জ হবে না, এই জন্য একে বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। তাহলে জি এর মান বোঝায় বা মহাকর্ষীয় ধ্রুবকের মান বোঝায় দুইটা বস্তুকে, দেখো এই দুইটা বস্তুর ভিতরে যে তাদের ভর 1 কেজি ছিল এবং তাদের দূরত্ব 1 মিটার, এদের ভিতরে পরস্পর যে আকর্ষণ বল হবে, এই আকর্ষণ বলটার মানটা হবে হচ্ছে এই যে এটা 6.673 ইন্টু 10⁻11। এটা কিন্তু খুবই ছোট একটা মান। কিভাবে ছোট দেখো, 6.673 6.673 ইন্টু 10⁻11। তোমরা জানো যদি পাওয়ারটা মাইনাস হয় তার মানে কি ওটা আসলে ভাগ, ওটা আসলে ভাগ। তাহলে আমরা 10টাকে নিচে লিখব এবং পাওয়ার দিব 11, পাওয়ার দিব 11। এই যে এটার মানে হচ্ছে এইটা। 10⁻11 মানে কি জানো? 10⁻11 মানে হচ্ছে 10-এর পরে আরো 11টা শূন্য, 10-এর পরে আরো 11টা শূন্য। তার মানে কি বিশাল একটা মান, তাই না? এবার এই বিশাল মান দ্বারা তুমি যদি 6.673 কে ভাগ করো তাহলে মানটা কত ছোট হবে? এটা হচ্ছে কি ওই যে 1 কেজি দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ বল। ধরো 7কে তুমি 10-এর পরে 11টা শূন্য এত বিশাল একটা সংখ্যা দ্বারা ভাগ করলা, তাহলে মানটা কত ছোট হয়ে যাবে। এই জন্য এই মহাকর্ষ বল আমরা কি করতে পারি না, ফিল করতে পারি না। যে 1 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটা দেখো কত ক্ষুদ্র, তাহলে 10 কেজি 12 কেজির মধ্যে কি এর কাছাকাছি হবে। তাহলে এই জন্য কি আমরা পৃথিবীর ভিতরে যেই বস্তুগুলো আছে এদের ভিতরকার যে মহাকর্ষ বল এটা আসলে খুবই নগণ্য। কিন্তু পৃথিবী যেহেতু বড়, পৃথিবীর অনেক বড় এবং পৃথিবীর ভর কি অনেক বেশি, এই জন্য পৃথিবীর যে মহাকর্ষ বল বা এটাকে অভিকর্ষ বল বলা হয়, এটাকে আমরা কি করতে পারি, ফিল করতে পারি। আমরা যদি উপরের দিকে যেতে চাই পৃথিবী আমাদেরকে কি করে, নিচের দিকে টেনে তার কেন্দ্র বরাবর টেনে ধরে রাখে। বুঝতে পেরেছো? এটাই কি, এটা ছিল বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবার আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে চলো। এই যে আমরা সূত্রটা পড়লাম, একটা সূত্র প্রতিপাদন করলাম, এই সূত্র দিয়ে কিছু ম্যাথ আসে, কিছু এমসিকিউ আসে, এগুলো কিন্তু খুবই সহজ এবং জি এর মানটা তোমাদের বসানো লাগে না। জি এর মানটা তোমার ওরা জি লিখেই দেয়। কিভাবে দেখো, এমসিকিউটা দেখো, 25 কেজি ও 30 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে 10 মিটার দূরে আছে, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত? এখানে কি কি দেওয়া আছে দেখো, দুইটা বস্তু দেওয়া আছে এবং দুইটা বস্তুর ভর দেওয়া আছে। ধরো এটাকে আমরা M1 নিলাম 25 কেজি, 25 কেজি, আর M2 নিলাম হচ্ছে 30 কেজি, 30 কেজি, এবং এদের ভিতরে যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 10 মিটার, আমরা ইংরেজিতে লিখলাম 10 মিটার। এবার বলেছে কি এদের আকর্ষণ বল বা এফ এর মান চেয়েছে, তাই না? এফ ফোর্স মানে বল। সূত্রটা কি দেখো, সূত্র আমরা যেটা শিখলাম, জি ইন্টু M1 M2 ডিভাইডেড ডি স্কোয়ার। আমরা তো এই সূত্রটা একটু আগে প্রতিপাদন করেছি, তাই না? এই সূত্র দিয়েই ম্যাথটা করব, এই সূত্র দিয়েই ম্যাথটা করতে হবে। এবার চলো আমরা মানটা বসাই। এফ ইকুয়াল টু, জি এর মান বসাতে হবে না, দেখো জি এখানে দেওয়া আছে, তার মানে জি এর মান বসাতে হবে না। জি ইন্টু M1, M1 এর মান কত? 25, 25 ইন্টু M2 এর মান কত? 30, 30 ডিভাইডেড ডি স্কোয়ার, ডি এর মান কত? 10, ডি এর মান হচ্ছে 10 এবং এর উপরে একটা বর্গ বা স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে একটা এফ এর মান আসবে। এফ এর কি মান আসবে দেখো, 25 ইন্টু 30, 750 ভাগ 100, তাহলে 7.50, 7.50। তাহলে এখানে জি আছে আর এটাকে ক্যালকুলেশন করলে আসবে 7.50। তাহলে এখান থেকে লেখা যায় এফ ইকুয়াল টু 7.50 আর জির মানটা জি আকারেই থাকবে। মান দেওয়া হচ্ছে কি দেখো, 0.55 জি, এটা না, 5.50 জি, এটাও না, 7.50 জি, এটা হচ্ছে আমাদের মান। এটা ঢেকে গেল, আমরা অন্য কালার দিয়ে দিই। এই যে 7.50 জি, এটা হচ্ছে আমাদের বলের মান। আর তোমাদের বেশিরভাগ সময়ই এই জি এর মানটা হয়তো দিয়ে দিবে, আর যদি জি এর মান দিয়ে না দেয় তাহলে সেক্ষেত্রে তোমার জি আকারে রেখে দিবে, মানে জি এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে না। আর যদি জি এর মান প্রশ্নে দিয়ে দেয় সেক্ষেত্রে আবার কি করতে হবে, জি এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এরপরের এমসিকিউ চলো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব
4 গুণ করা হলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হলে এদের আকর্ষণ বল কত হবে? দেখো আমরা ওই সূত্রে দুইটা অংশ পড়েছিলাম। একটা অংশ ছিল হচ্ছে F সমানুপাতিক m1 ইনটু m2, আর একটা ছিল হচ্ছে F সমানুপাতিক 1/d²। এটা ছিল, তাই না? 1/d² ছিল, যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভর যদি সেম থাকে তাহলে এই যে এর উপর নির্ভর করে, বলটা দূরত্বের উপর নির্ভর করে। কিভাবে? তাহলে আমরা তখন লিখবো F সমান হচ্ছে 1/d², F সমান 1/d² লিখবো। দূরত্ব কত গুণ করা হয়েছে? 4 গুণ করা হলে, দূরত্ব 4 গুণ করা হলে তাহলে বল কত গুণ হবে? দেখো, দূরত্ব যদি 4 গুণ করা হয় তাহলে বল 1/d², 1/4²। তাহলে দূরত্ব যদি 4 গুণ করা হয় বলটা হয় 1/d², ডি এর মান 4 বা 1/16। দূরত্ব যদি 4 গুণ করা হয় তাহলে বলের মানটা কি হয়? বলের মানটা কমে 16 ভাগের 1 ভাগ হয়ে যায়। ওই যে আমরা পড়েছিলাম যে দূরত্ব এবং বলের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে একটার মান বাড়ালে আরেকটার মান কমে যায়। দেখো, দূরত্ব যদি 4 গুণ বৃদ্ধি করো, ডি এর মান যদি 4 গুণ বৃদ্ধি করো, তখন বলের মান কি হয়ে যায়? বলের মান হচ্ছে তোমার 16 ভাগের 1 ভাগ হয়ে যায়, 1/16 হয়ে যায়। এখান থেকে আমাদের বলের মান হবে 1/16, 1/16। ঠিক আছে? আমরা এইভাবে যদি 5 গুণ করা হতো তাহলে হয়তো 1/25। এভাবে আমরা এই এমসিকিউ গুলো সলভ করব। তারপর দেখো, নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল পূর্বের তুলনায় 9 গুণ হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এবার দেখো, আগের ম্যাথের মতোই এই যে F সমান 1/d² দিয়েই করব। এবার শুধু কি দেওয়া আছে? আকর্ষণ বল দেওয়া আছে, কিন্তু তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলেছে। মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে, ভরের কথাবার্তা নাই। তার মানে কি, আমরা শুধু এতটুকু নিব, F সমানুপাতিক 1/d²। এখান থেকে আমরা একটা মান বের করব। F এর মান দেওয়া আছে, দেখো এবার F এর মান দেওয়া আছে পূর্বের তুলনায় 9 গুণ, তাহলে F এর মান এটা সমান কি 1/d²। এবার বলছে তোমার দূরত্ব কত হবে? তাহলে দূরত্ব কি হবে? d² হবে হচ্ছে d² ইকুয়াল টু হবে কত? 1/9, 1/9। এবার d এর মান কত হবে? দেখো, d এর মান হবে 1/√9 বা 1/3, 1/3। তাহলে d এর মান কত হবে? d এর মান হবে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এটাকে বলে কি? 1/3। 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ। আর যদি একটু ভালো করে বলি সেটাকে বলবো 1/3, 1/3। 1/3। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা? এখানে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, যে যদি বল যদি 3 গুণ 9 গুণ করা হয় তাহলে দূরত্ব হবে কত গুণ? 1/3। বল যদি তোমার কি করা হতো? ধরো 16 গুণ করা হয়তো, 16 গুণ করা হয়তো, তখন দূরত্ব হইতো কত? এই যে এটা 1/4, তাই না? বল যদি তোমার 25 করা হইতো তাহলে দূরত্ব কত হইতো? 1/5। কিভাবে? ওই যে রুট ওভার আকারে কমে যায়। দেখো, এটা রুট ওভার আকারে কমে গেছে। দেখো, রুট ওভার 9 ছিল, এই জন্য 3। যদি 16 করা হইতো তাহলে এখানে জাস্ট রুট ওভার 16 হইতো। রুট ওভার 16 মানে 1/4 বা 1/4। যদি 25 করা হইতো তাহলে এখানে রুট ওভার 25 হইতো। তার মানে 1/5, 1/5 মানে 1/5 হইতো। ঠিক আছে? তো এটার জন্য তোমার অ্যান্সার হচ্ছে 1/3। এটা আমরা বের করেছি। এরপর হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি? দেখো, অভিকর্ষ মহাকর্ষের মতোই, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে মহাকর্ষের ভিতরে মহাবিশ্বের যে কোনো বস্তু হলে সেটা মহাকর্ষ হতো। তো মহাকর্ষের ভিতরে একটা স্পেসিফিক বল হচ্ছে অভিকর্ষ। তো অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে যদি ওই মহাবিশ্বের ভিতরে একটা বস্তু পৃথিবী হয় তাহলে পৃথিবী এবং অপর বস্তু, এই দুইটি বস্তুর ভিতরে যে আকর্ষণ বল সেটাকে বলে অভিকর্ষ। দেখো সংজ্ঞা কি বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে, এটা আমরা জানি। আর বস্তু দুটির মধ্যে একটি পৃথিবী হলে এই আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলেন। এখানে ডিফারেন্সটা কি? যে ওই বস্তু দুটির মধ্যে একটি যদি কি হয়? পৃথিবী হয়। একটি পৃথিবী হলে এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে তখন কি বলবে? এই আকর্ষণ বলকে বলবে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলকে আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে কি? তাহলে ধরো এই মহাবিশ্বের ভিতরে পৃথিবী আছে এবং পৃথিবীর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে অভিকর্ষ বল। চলো আমরা একটু ফিগার দিয়ে বুঝি। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। এবার এই পৃথিবীর চারপাশে তোমার ঘুরে কে? চাঁদ ঘুরে।
চাঁদ ঘোরে। তাহলে পৃথিবী এবং চাঁদের ভিতরে যে আকর্ষণ বল, পৃথিবী এবং চাঁদের ভিতরে একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলের কারণেই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবী এবং চাঁদের ভিতরে এটা কি আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী এবং এটা হচ্ছে চাঁদ। চাঁদ। তাহলে পৃথিবী এবং চাঁদের ভিতরে যে আকর্ষণ বল তাকে আমরা বলবো অভিকর্ষ বল। এটা মহাকর্ষ বল ঠিক আছে, কিন্তু এটার আরেকটা স্পেসিফিক নাম আছে, আরেকটা নির্দিষ্ট নাম আছে, এটার নাম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল, এবং একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আবার ধরো আমরা পৃথিবীর উপরে আছি, এটা হচ্ছে ধরো আমরা পৃথিবী কি করছে, আমাদেরকে টেনে ধরে রাখছে। তাহলে পৃথিবী কি করছে, আমাদের উপরে এক ধরনের অভিকর্ষ বল দিচ্ছে। এই অভিকর্ষ বলের কারণেই কি হয়, এই অভিকর্ষ বলের কারণেই আমরা যখন কোনো কিছু উপর দিকে ছুঁড়ে মারি নিচে চলে আসে, এবং যখন কোনো কিছু গাছ থেকে পড়ে সেটাও নিচে চলে আসে। তাহলে আমরা অভিকর্ষ বলের কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পারি। যে অভিকর্ষ বল, এটা কি অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, তাই না? অভিকর্ষ বল অভিকর্ষ বল এটাও কি এক ধরনের মহাকর্ষ বল। মানে মহাকর্ষ বলেরই আর একটি রূপ হচ্ছে অভিকর্ষ বল। মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল যদি মহাকর্ষ বল হয়, তাহলে মহাকর্ষ বলের আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, কি বৈশিষ্ট্য পড়েছিলাম? এই বল বস্তু দুটির কেন্দ্রের যে সংযোজক সরলরেখা আছে এই সরলরেখা বরাবর কাজ করে। তাহলে পৃথিবীর এবং অন্য বস্তুর ভিতরে যে আকর্ষণ বল এটাও কি এই দেখো এই কেন্দ্রের যে সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। তাহলে পৃথিবী আমাদের কোন দিকে টানে? ধরো এখানে এক ব্যক্তি আছে, পৃথিবী তাকে এই দিকে টানছে। এখানে যদি আরেকটা ব্যক্তি থাকতো, ধরো এখানে আরেকটা ব্যক্তি আছে, তাহলে পৃথিবী কিন্তু তাকে কোন দিকে টানতো? এই যে তার কেন্দ্রের দিকে টানতো। সবসময় কি করে? কেন্দ্রের দিকে টানে। মহাকর্ষ বলের যে বৈশিষ্ট্য তোমার অভিকর্ষ বলেরও একই বৈশিষ্ট্য হবে। এখানে যদি বস্তুর ভর বেশি হয় তাহলে তাকে আকর্ষণ বল বেশি হবে, আবার যদি বস্তুর দূরত্ব বেশি হয় তাহলে আকর্ষণ বল কমে যাবে, তাই না? তাহলে দেখো এটাও এক ধরনের, এটি এক ধরনের আকর্ষণ বল, এটি আকর্ষণ ধর্মী বল। আকর্ষণ ধর্মী বল। আকর্ষণ ধর্মী বল। আচ্ছা, আর মহাকর্ষ বলের যেই এইগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো আমরা আর লিখলাম না। তো এই বলের কারণে কি হয়? এই বল কি করে? বস্তুকে, এই বল হচ্ছে, এই বল বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। কেন্দ্রের দিকে টানে। কেন্দ্রের দিকে টানে। আবার দেখো তোমরা জানো যে পৃথিবীতে যে কোনো কিছু কি হয়? ওজন হয়। একটু পরে আমরা ওজন নিয়ে বিস্তারিত বলবো। তো আমাদের যে ওজন হয়, আবার তোমরা জানো মহাকর্ষে গেলে তখন মানুষের আর ওজন থাকে না, মানুষ নিজেকে ওজনহীন মনে করে। তাহলে পৃথিবীতে এই যে ওজন হয়, আমরা যে ওজন ফিল করি, নিচের দিকে একটা টান ফিল করি, এই ওজন কার কারণে হয়? এই ওজনটা হয় অভিকর্ষ বলের কারণে হয়। তাহলে কি বলবো আমরা? যে এই বলের কারণে, এই বলের কারণে এই বলের কারণে বস্তুর ওজন হয়। বস্তুর ওজন হয়। তাহলে বস্তুর ওজন কি? পৃথিবী আমাদেরকে যেই বলে তার নিজের দিকে টানছে সেটাই কি? বস্তুর ওজন। তারপর দেখো একটু পরে আমরা পড়বো যে পৃথিবীটা আসলে গোলাকার না, পৃথিবীটা উপর নিচে একটু চ্যাপ্টা। তাহলে যদি উপর নিচে চ্যাপ্টা হয় তাহলে কেন্দ্র থেকে সব দিকে দূরত্ব সমান না। তাহলে যেহেতু অভিকর্ষ বল দূরত্বের উপরও নির্ভর করে, আমরা পড়েছি অভিকর্ষ বল হচ্ছে তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দূরত্ব যদি বেশি হয় তাহলে অভিকর্ষ বল কমে যাবে বা মহাকর্ষ বল মান কম হবে, আর যদি দূরত্ব কম হয় তাহলে বলের মানটা বেশি হবে। তাহলে স্থান ভেদে, পৃথিবীর স্থান ভেদে মানে কি? বিভিন্ন স্থানে স্থান ভেদে অভিকর্ষ মান, অভিকর্ষ বলের মান আলাদা হবে। বলের মান আলাদা হয়। বলের মান আলাদা হয়। আলাদা হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অভিকর্ষ বল। এটাও কি এক ধরনের বল, এক ধরনের বল। এই ছিল হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল
সেম জিনিস, শুধু অভিকর্ষ বলের ক্ষেত্রে কি হবে, পৃথিবী আসবে, আর মহাকর্ষ বলের ক্ষেত্রে অন্য যে কোনো দুটি বস্তু হইতে পারে। তো অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। অভিকর্ষ বলের আরেকটি নাম রয়েছে, যে অভিকর্ষ বলের আরেকটি নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। দেখো লেখা আছে এখানে যে মাধ্যাকর্ষণ বল। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। তো এই ছিল হচ্ছে আমাদের অভিকর্ষ। এরপর চলো আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়বো। তো এর আগে আমরা ত্বরণ বিষয়টা একটু বুঝে আসি। ধরো একটা জিনিস আছে এখানে, ধরো একটা গাড়ি, এটা একটা গাড়ি, এই গাড়ির একটা ভর আছে, ধর এর ভর হচ্ছে এম, আমরা একটু আগে জানলাম তোমার এই ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা ধরো স্থির অবস্থায় আছে। এবার তুমি কি করলে, এখানে তাকে একটু ধাক্কা দিলা। ধাক্কা দেওয়া মানে কি, বল প্রয়োগ করা। ধাক্কা দেওয়া মানে আমি ধাক্কা দিলাম মানে কি, তার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, বল দিলাম। এখানে যদি বল দেওয়া হয় তাহলে গাড়িটা কি হবে, একটু গতিশীল হবে। গতিশীল হয়ে গাড়িটা ধরো এইখানে আসলো, গাড়িটা এইদিকে যাবে, তাই না, এইদিকে যাবে। আচ্ছা, আবার ধরো একটা গাড়ি একটা নির্দিষ্ট বেগে চলছে, ধরো একটা সাইকেল চলছে, তুমি কি করলা, সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলা। তো ধাক্কা দেওয়ার ফলে কি হবে, ধাক্কা দেওয়ার ফলে তার বেগের পরিবর্তন হবে, তার বেগের পরিবর্তন হবে। আগে বেগ ধরো ছিল 10 মিটার, 10 কিলোমিটার পার আওয়ার, এখন হয়ে গেল 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি দেখো বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়। আমি একটু লিখি, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, পরিবর্তন হয়। এই যে বেগের পরিবর্তন হয়, এই বেগের পরিবর্তনকে, সময়ের সাথে যে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনের একটা নাম আছে, সায়েন্টিফিক নাম, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কখন হয়, যখন বল প্রয়োগ করা হয়, যখন বল প্রয়োগ করা হয়, বেগের পরিবর্তনের হার কি হচ্ছে, কি বলে, ত্বরণ বলে। এর হারকে ত্বরণ বলে। ত্বরণের ইংরেজি কি দেখো, এই যে লেখা আছে অ্যাক্সিলারেশন। এই জন্য ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু হচ্ছে বস্তুর ত্বরণ, ত্বরণ। এবং এর এককটাও দেখে নাও, এর এককটা হয় হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের তোমার হচ্ছে একক। মানে কি, 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন কতটুকু হয়, এটা হচ্ছে কি তোমার ত্বরণের একক। তাহলে দেখো, কোনো বস্তুর উপরে তুমি এফ বল প্রয়োগ করেছো এবং সে কি করলো, গতিশীল হয়ে এদিকে সে গতিশীল হলো, তার বেগের পরিবর্তন হলো। বেগের পরিবর্তন মানে কি জানো, ত্বরণ হলো, ত্বরণ হলো, এ হলো। তখন আমরা এখান থেকে একটা সূত্র লেখা যায়, বল প্রয়োগের ফলে যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তুর ভর যদি এম হয়, এম হয়, এবং তার ত্বরণটা কি এ হয়, তাহলে লেখা যায় বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। বল সমান কি, বল সমান বস্তুর ভর, ভর গুণ ত্বরণ, বস্তুর ভর গুণ ত্বরণ। এটা হচ্ছে একটা সূত্র। এটাকে ছোট করে লেখা যায় এফ ইকুয়াল টু এম এফ। এখান থেকে আমার যেই জিনিসটা লাগবে তোমাদের জন্য, দেখো আগে ত্বরণের সংজ্ঞাটা পড়ো। সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। নির্দিষ্ট দিকে বস্তুর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। তো গাড়ির ভিতরে কিন্তু অ্যাক্সিলারেটর থাকে। তোমরা যদি গেম খেলে থাকো তখন দেখবে অ্যাক্সিলারেটর একটা আছে, একটা ব্রেক আছে। অ্যাক্সিলারেটর যখন দাও তখন কি হয়, তোমার বেগের তোমার গেমের ভিতরে যে গাড়িটা আছে তার গতি বৃদ্ধি পায়, তার স্পিড ওঠে, তাই না। তো এটা হচ্ছে কি তোমার ত্বরণ। মানে ত্বরণ মানে হচ্ছে তোমার বেগ বৃদ্ধি, স্পিড বৃদ্ধি পাওয়া। তো এটাই ত্বরণ। এবং এটা জানো যে ত্বরণটা কেন হয়, ত্বরণটা হয় হচ্ছে বল প্রয়োগের ফলে। এবং সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যদি তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করো এবং গাড়িটির ভর যদি এম হয়, তাহলে তার এবং তার ত্বরণ যদি এ হয়, একটা মান থাকবে ত্বরণের, তাহলে সূত্র লেখা যায় এফ ইকুয়াল টু এম এ। বা বস্তুর উপর যে প্রযুক্ত বল, এই বলটা হয় বস্তুর ভর গুণ ত্বরণের, বস্তুর ভর আর ত্বরণের
গুণফল। এবার আসো, এখানে তো আমাদের যেই ত্বরণটা লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখানতে আমরা একটা কথা লিখি, এই যে আমরা লিখে রেখেছি, বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়। বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়। এবার আসো আমরা পড়বো হচ্ছে অভিকর্ষজ ত্বরণটা পড়বো। অভিকর্ষজ ত্বরণটা কি, দেখো এই সূত্র দিয়েই দেখো, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো আমরা এর আগে ত্বরণ পড়লাম, যে ত্বরণ কি ছিল, তোমার হচ্ছে এ ছিল হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন বা ত্বরণ ছিল। এই ত্বরণের জন্য তোমার কি লাগতো, বল প্রয়োগ করতে হতো, বল প্রয়োগ করতে হতো। বল প্রয়োগের ফলে কি হয়, ত্বরণের সৃষ্টি হয়। বল প্রয়োগে কি, ত্বরণের সৃষ্টি হয়। এটা আমরা কি আগের স্লাইডে পড়েছি, তাই না? বল প্রয়োগের ফলে ত্বরণের সৃষ্টি হয়, সৃষ্টি হয়। এবার ধরো পৃথিবী তোমার হচ্ছে কি করে, সকল বস্তুকে নিজের দিকে টানে, তাই না? ধরো এটা পৃথিবী, পৃথিবী কি করছে, তোমার সকল বস্তুকে নিজের দিকে টানছে। ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এখানে একটা কোনো বস্তু মুক্তভাবে এখান থেকে ধরো একটা বল পড়ছে, এখান থেকে একটা বল পড়ছে। পৃথিবী কি করবে, পৃথিবী তাকে তার কেন্দ্রের দিকে এখান থেকে একটা আকর্ষণ বলে টানবে। ধরো একটা আকর্ষণ বল এখানে টানবে, কোন দিকে, এই দিকে টানবে। এই জন্য বল যত উপর থেকে পড়ে, তোমার বলের কিন্তু বেগ, বা আমরা যদি বলি বলের স্পিড, তত কি হয়, দ্রুত পড়ে, বলটা তত দ্রুত পড়ে। তার মানে কি, বল দ্রুত পড়া মানে হচ্ছে কি, বলের বেগ আস্তে আস্তে তোমার বাড়ে। বল যদি কম দূর থেকে পড়ে, তাহলে বলটা আস্তে মাটিতে পড়ে। আর যখন অনেক দূর থেকে পড়ে, তখন কি হয়, বলটা খুব জোরে মাটিতে পড়ে, তাই না? খুব জোরে মাটিতে পড়া মানে কি, তার বেগ অনেক বেশি। বেগটা কেন বেশি হয় যখন বল অনেক উপর থেকে পড়ে? কারণ হচ্ছে তোমার কি, এই যে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানে, এবং যত সময় বেশি লাগে পড়তে, তত বেশিক্ষণ সে কি করে টানতে থাকে। এর ফলে কি হয়, ত্বরণের সৃষ্টি হয়। এবার আমরা পড়েছিলাম বল প্রয়োগের ফলে ত্বরণের সৃষ্টি হয়, মানে এফ, বল প্রয়োগের ফলে ত্বরণের সৃষ্টি হয়। যে কোনো ত্বরণ, সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করি। এবার সেই বলটা যদি পৃথিবী প্রয়োগ করে, বলটা যদি কি হয়, বল যদি মানে যেই প্রযুক্ত বল, আমরা প্রযুক্ত বল লিখি, প্রযুক্ত বল মানে যেই বলটা আমি দিচ্ছি, সেই বলটা যদি কি হয়, প্রযুক্ত বল যদি অভিকর্ষ বল হয়, প্রযুক্ত বল যদি অভিকর্ষ বল হয়, অভিকর্ষ বল হয়, তাহলে সেই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলে। বল হয়, তাহলে সেই ত্বরণকে সেই ত্বরণকে সেই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে, অভিকর্ষজ ত্বরণ বলে, অভিকর্ষজ ত্বরণ বলে। দেখো তাহলে এখানে এই বলটা ধরো মাটিতে পড়ছে, এখানে পড়বে, পড়ার সময় তার কি হবে, এখানে পর্যন্ত একটা তার ত্বরণ থাকবে। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করলাম। কিন্তু যখন অভিকর্ষ ত্বরণ হয়ে যায়, তখন তার নামটাও একটু চেঞ্জ হয়ে যায়। যেমন মহাকর্ষ থেকে যখন পৃথিবী আসলো মহাকর্ষের ভিতরে, তখন তার নাম হয়ে গেল অভিকর্ষ। এবার যখন ত্বরণের ক্ষেত্রে বল প্রয়োগটা অভিকর্ষ বলের প্রভাবে হয়, মানে অভিকর্ষ বলের কারণে বলটা প্রয়োগ হয়, অভিকর্ষ বল প্রয়োগ হয়, তখন সেই ত্বরণের আর একটা নাম হয়ে যায়, সেই নামটা হয়ে যায় অভিকর্ষ ত্বরণ। এবং ত্বরণকে শুধু এ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অভিকর্ষ ত্বরণকে তোমার জি দ্বারা প্রকাশ করা হয়। কি, তোমার কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়। জি, জি মানে কি, গ্রাভিটি, জি বা গ্র্যাভিটি, 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 গ্র্যাভিটি মানে কি, তোমার অভিকর্ষ ত্বরণ। কেন অভিকর্ষ ত্বরণ? কারণ কি, এটা অভিকর্ষ বলের প্রভাবে হয়, বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বা অভিকর্ষ বলের ফলে যেই ত্বরণটা হয়, সেই ত্বরণটাই কি, অভিকর্ষ ত্বরণ। আশা করি ত্বরণ বুঝেছ। ওই যে বেগ পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হার, কি বলে, ত্বরণ বলে। বল প্রয়োগের ফলে বস্তুর বেগ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ত্বরণ। এবং সেই বৃদ্ধিটা যদি অভিকর্ষ বলের প্রভাবে হয়, সেটাকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তোমার কি হয়, অভিকর্ষ আমরা লিখেছি না, যে প্রযুক্ত বল যদি অভিকর্ষ বল হয়, তাহলে সেই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলে। এবার চলো আমরা সংজ্ঞাটা পড়ি। যে বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, এটা আমরা জানি।
প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কি বলে? ত্বরণ বলে। সেটাও আমরা জানি যে আমি বল প্রয়োগ করছি, প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে তাকে ত্বরণ বলে। আমরা ত্বরণের একক পড়েছি মিটার পার সেকেন্ড স্কয়ার, বলেছি যে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। অভিকর্ষ বলের প্রভাবে কি হয়? বস্তুর ত্বরণ হয়। কেন ত্বরণ হয়? অভিকর্ষ বলও কি এক ধরনের বল, তাহলে বল প্রয়োগে যদি বস্তুর বেগের বৃদ্ধি পায় তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কি হবে? বস্তুর বেগ বৃদ্ধি পাবে। এজন্য অভিকর্ষ বলের প্রভাবে কি হয়? বস্তুর ত্বরণ হয়। এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলে। কি বলে? অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলবে? অভিকর্ষ ত্বরণ বলবে। কারণ যখন কোনো কিছু পৃথিবীর সাপেক্ষে মুক্তভাবে নিচের দিকে পড়ে, তখন সেই বস্তুকে পৃথিবী তার কেন্দ্র বরাবর একটা ফোর্স প্রয়োগ করে, একটা বল প্রয়োগ করে। সেই বলের প্রভাবে বস্তুরা যতক্ষণ তোমার পড়ন্ত অবস্থায় থাকবে তার বেগ তত বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য সময় যত বেশি লাগবে পড়তে, তার বেগও তত কি হবে? বৃদ্ধি পাবে। তো এইটা ছিল কি? অভিকর্ষ ত্বরণ। এবার আমরা দেখো ওখানে একটা পড়েছিলাম, F = mg/m পড়েছিলাম, তাই না? বল যদি তোমার কি হয়? বল প্রয়োগ করার ফলে বস্তুর ভর যদি m হয়, তখন ত্বরণটা কি হয়? a হয়। F = ma, তাই না? F = ma। এবার অভিকর্ষ বলের প্রভাবে যখন হয় তখন কি হবে? a পরিবর্তন হয়ে g হয়ে যায়, m তো ঠিক থাকে বস্তুর ভর, এবং ত্বরণটা হয় অভিকর্ষ ত্বরণ বা g। তখন এই বলের মানটা হয়ে যায় w, বলের নাম হয়ে যায় w। w মানে কি? w মানে হচ্ছে ওজন। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে কি পরিমাণ বলে টানছে, সেটাই কি তোমার হচ্ছে ওজন। তাহলে ওজনের সূত্র কি? w = mg। w = mg, যেখানে এই w মানে হচ্ছে কি? বস্তুর ওজন। w মানে বস্তুর ওজন। তারপর m মানে হচ্ছে বস্তুর ভর। আর g মানে কি? g মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ হচ্ছে g। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমাদের সূত্র। অভিকর্ষ ত্বরণ যদি আরেকটু ভালোভাবে ফিল করতে চাও, তাহলে দেখো একটা ইট ধরো, বা তুমি ২ ফিট ৩ ফিট উঁচু থেকে লাফ দিয়েছো, তখন তোমার কিছুই হচ্ছে না। কিন্তু তুমি ধরো ১ তালা ২ তালা থেকে লাফ দিচ্ছ, তখন কি হবে? পা ভেঙে যাবে। কেন পা ভাঙবে? কারণ কি? তোমার যে মাটির সাথে যে ধাক্কা সেটা বেশি লাগছে। কারণ কি? বল তোমার যে বেগ সেটা কি বেশি যখন ২ তালা থেকে লাফ দিবে। ৫ তালা ১০ তলা থেকে লাফ দিলে মানুষ মরে যায়। কারণ কি? তখন তার বেগ কি অনেক বেশি বেড়ে যায়। এই বেগটা বাড়ে কার জন্য? বেগটা বাড়ে হচ্ছে পৃথিবী তাকে যে বলে টানছে, সেই বলটা সে কি বেশিক্ষণ প্রয়োগ করছে, বেশিক্ষণ প্রয়োগ করছে। তো এই যে জি এর একক হচ্ছে কি? জি এর একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় যে ১ সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। ১ সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। তো ১ সেকেন্ডে যদি বৃদ্ধি পায়, যতটুকু বৃদ্ধি পাবে ২ সেকেন্ডে তার চেয়ে বেশি বৃদ্ধি পাবে, ৩ সেকেন্ডে তার ৩ গুণ বৃদ্ধি পাবে। এইজন্য যতক্ষণ পড়তে থাকে ততক্ষণ তার বেগ বৃদ্ধি পেতে থাকে। এইজন্য ৫ তালা থেকে লাফ দিলে তোমার সময়টা বেশি লাগে। এইজন্য তার বেগটা কি হয়? বেশি বৃদ্ধি পায়। ফলে তার কি? তোমার যে এই যে বল, এটাও কি বেশি বলে মাটিতে পড়ে যায়। ফলে কি? মানুষ মারা যায়। তো এইটাই হচ্ছে কি? তোমার অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? তাহলে অভিকর্ষ ত্বরণ কি? যেই ত্বরণটা অভিকর্ষ বলের প্রভাবে হয় সেই বলটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের এককে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ সাথে তোমার ভরকে গুণ দিলে আমরা কি পাই? বস্তুর ওজন পাই। বস্তুর ওজন কিভাবে পাই? বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এবার আমরা অভিকর্ষ ত্বরণের সূত্রটা প্রতিপাদন করব। যে অভিকর্ষ ত্বরণ কি? দেখো আমরা পৃথিবী নেই ধরো, এখানে পৃথিবী, এবং পৃথিবীর উপরে ধরো কোনো বস্তু আছে। পৃথিবীর উপরে ধরো এটা একটা বস্তু। তো পৃথিবী কি করছে? তাকে তোমার একটা বলে তাকে টানছে, একটা বলে তাকে টানছে। ধরো যে পৃথিবীর ভর আমরা ধরলাম বড় হাতের এম, আর বস্তুর ভর, এটা বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। এম কি? এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম ডি, ধরলাম আমরা ডি।
ডি। ডি হচ্ছে কি দূরত্ব, ডি হচ্ছে দূরত্ব। এবার নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি? ওই যে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার, এটা আমরা জানি না? এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার, এটা আমরা জানি, তাই না? এটা জানি। এবার চলো আমরা এই সূত্রটা এগুলো দ্বারা বের করি। এফ ইকুয়াল টু জি, এখানে m1 m2 এর পরিবর্তে আমি নিয়েছি বড় হাতের এম আর ছোট হাতের এম, এম আর ছোট হাতের এম, যেখানে বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর আর ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, মানে যে বস্তুটা আছে, ডিভাইডেড কি ডি স্কোয়ার, ডিভাইডেড ডি স্কোয়ার। এবার দেখো বস্তুর ত্বরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছি, তাই না? এফ ইকুয়াল টু এম এ পড়েছিলাম, এফ ইকুয়াল টু এম এ পড়েছিলাম। তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এটাও শিখেছিলাম, যে তোমার বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তখন সেই বলটা হয় হচ্ছে তার ভর এবং তার যে ত্বরণের গুণফলের সমানুপাতিক, ত্বরণের গুণফলের সমানুপাতিক। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ আর এফ এই দুইটা কিন্তু একই রাশি, এটাও বল এটাও বল, এটাও বল, যেটাকে আমরা ওজন বলি। এখানে আমরা এফ এর পরিবর্তে আমরা লিখবো এম জি লিখবো। কেন লিখবো? বলের মান কিভাবে হয়? ভর গুণ ত্বরণ। আমরা যেহেতু অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়ছি, এজন্য আমরা এফ এর পরিবর্তে বসাবো এম জি, mg, f equal to mg, mg equal to g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড ডি স্কোয়ার। এবার এখান থেকে আমরা কার মান বের করব? অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করব। তাহলে এমটা ওই পাশে পাঠিয়ে দিই, জি, জি এর মান কি হয়? জি এর মান হয়, দেখো এখানে বড় হাতের জি আছে, বড় হাতের এম ছোট হাতের এম, আর এই যে ছোট হাতের এম এটা নিচে চলে আসবে, ছোট হাতের এম ডিভাইড ইন্টু এই জায়গায় ডি স্কোয়ার। তাহলে দেখো ছোট হাতের এম, এই ছোট হাতের এম কি হবে? কাটাকাটি চলে যাবে, কাটাকাটি হয়ে এখানে কি কি থাকে দেখো, জি ইকুয়াল টু থাকে জি, তারপর হচ্ছে বড় হাতের এম ডিভাইডেড ডি স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি জি ইকুয়াল টু বড় হাতের জি এম ডিভাইডেড ডি স্কোয়ার। দেখো আমরা কিন্তু একটা অভিকর্ষ ত্বরণের বা জি এর গ্র্যাভিটির একটা সূত্র পেয়ে গেছি। এখানে জি কি? জি তো আমরা জানি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি কি? মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। এবং এম কি? এম হচ্ছে পৃথিবীর ভর। আর ডি কি? তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। আমরা এখানে ধরো একটু করে নেই, যে ধরো এই বস্তুটা পৃথিবীর একদম সারফেসে আছে, মানে পৃথিবীর পৃষ্ঠে আছে, তাহলে তাদের দূরত্ব এটাই হবে। দেখো এই যে এটা, এটা হচ্ছে তাদের দূরত্ব ডি। এবার দেখো অভিকর্ষ ত্বরণ, যেখানে জি কি? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি। অভিকর্ষ ত্বরণ নির্ভর করে কার কার উপরে? দেখো জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কার কার উপরে? জি তো নির্দিষ্ট, এটা মহাকর্ষ ধ্রুবক, তাহলে নির্ভর করে এম এর উপরে। এম মানে কি? পৃথিবীর ভর, পৃথিবীর ভর। এই পৃথিবীর ভর কি? এটাও কি নির্দিষ্ট? পৃথিবীর ভর এটাও নির্দিষ্ট, তাহলে এর উপরেও না, শুধু নির্ভর করে কার উপরে? তোমার হচ্ছে ডি এর উপরে। তাহলে জি এর মান নির্ভর করে হচ্ছে দূরত্বের উপরে, ডি বা দূরত্বের উপরে, দূরত্বের উপরে, দূরত্বের উপরে। এটা কি নির্দিষ্ট, এই জন্য এর উপরে তোমার নির্ভর করবে না, এর উপরে তোমার জি এর মান নির্ভর করবে না। কারণ কি? পৃথিবীর ভর তো পরিবর্তন হয় না, এই জন্য জি এর মান শুধু নির্ভর করে কার উপরে? এখানে একটু দিয়ে দেই, একটা দাগ দিয়ে দেই, বুঝে নিবা এখানে যে এটা হচ্ছে কি, জি এর মান নির্ভর করে তোমার কার উপরে? ডি বা দূরত্বের উপরে। ডি কি? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, তার উপর নির্ভর করে জি এর মান। এখান থেকে লেখা যায় যে এম এর মান নির্দিষ্ট এবং কি জি এর মানও নির্দিষ্ট, জি এর মানও নির্দিষ্ট, জি এর মান নির্দিষ্ট মানে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যদি পরিবর্তন না হয় তাহলে জি এর মান নির্ভর করে, শুধু লিখে দিই, শুধু
ডি বা দূরত্বের উপরে। এবং সম্পর্কটা কেমন দেখো, জি আর এখানে ডিটা নিচে আছে, সম্পর্কটা এমন জি 1/d², তাই না? 1/d², যদি 1/d² হয় এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অভিকর্ষ ত্বরণ হয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণ কেমন হয়? দূরত্বের, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক মানে কি, দূরত্ব যদি বেশি হয়, ডি যত বেশি হবে, জি এর মান কি হবে, তত কম হবে। জি এর মান তত কম হবে। আর ডি যত কম হবে, তোমার জি এর মান তত কি হবে, বেশি হবে। তাহলে যদি আমরা পৃথিবী থেকে কোনো কিছু উপরে নিয়ে যাই, তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান কি হবে, ডি বেড়ে যাবে, তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান কম হবে। আবার দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে আমরা বলেছি পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, তাহলে চ্যাপ্টা মানে কি, একটা জায়গায় পৃথিবীর কেন্দ্র থেকে তার যে সারফেস, ভূমির দূরত্ব কম, আর একটা জায়গায় কি বেশি। তাহলে যেইখানে কম সেইখানে কি হবে, জি এর মান কি হবে, বেশি হবে। আর যেইখানে ডি এর মান বেশি বা দূরত্ব বেশি, সেইখানে জি এর মান কম হবে, যেহেতু কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা এটা আরো একটু পড়বো পরে গিয়ে। এবার চলো আমরা অভিকর্ষ ত্বরণের যেহেতু সূত্র বের করেছি আমরা, জি ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড ডি², জিএম ডিভাইডেড ডি²। এবার আমরা যদি মানগুলো বসাই, আমরা যদি সবগুলোর মান জানি, তাহলে মানটা জানলে আমরা তোমার হচ্ছে এখান থেকে একটা অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে পারবো। দেখো আমরা কি কি মান জানি, জি এর মান তো আমরা আগে জানি, তাই না? জি এর মান কি ছিল, 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা ছিল জি এর মান। তারপর এম ছিল কি, এম ছিল পৃথিবীর ভর, তাই না? এম পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর একটা ভর আছে এবং এর মানটা কি দেখো, মানটা হচ্ছে 5.9 ইন্টু 10⁻24 কেজি। তাহলে পৃথিবীর ভর কত, 5.9 ইন্টু 10⁻24 কেজি। আর ডিটা কি দেখো, ডিটা হচ্ছে পৃথিবীর দূরত্ব। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর বস্তুগুলো কই থাকে, বস্তুগুলো তো তোমার সাধারণত তোমার সারফেসে থাকে, তাই না? মাটির উপরে থাকে। এখান থেকে সেই দূরত্বটা হচ্ছে কি আমাদের ডি। এই ডিটাকে আমরা আবার আর বলতে পারি, আরও বলতে পারি। কারণ কি, পৃথিবী যদি একটা গোলক হয়, সেই গোলকের যে তোমার ব্যাসার্ধ, সেটাই তো তোমার ভূমি থেকে বা কেন্দ্র থেকে ভূমির দূরত্ব, তাই না? ব্যাসার্ধ মানে কি, এই পুরোটা ছিল ব্যাস, আর ব্যাসের অর্ধেক কেন্দ্র থেকে তোমার বৃত্তের যে কোনো উপরিভাগের দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে ডি অথবা আর, আমরা যেটাই বলি, আর এর মান হচ্ছে 6.36 ইন্টু 10⁻6 মিটার। এটা হচ্ছে তোমার পৃথিবী কেন্দ্র থেকে ভূমির দূরত্ব। পৃথিবী কিন্তু চ্যাপ্টা, তো এটা আসলে গড় দূরত্ব ধরা হয়। কেন্দ্র থেকে পৃথিবীর উপরিভাগের দূরত্ব হচ্ছে, তুমি মনে রাখতে পারো এমনি, 6,360 কিলোমিটার। 6,360 কিলোমিটার। তো আমরা এটাকে মিটার এককে নিয়েছি, এসআই এককে কি, মিটার। এসআই এককে মিটার। যখন তোমরা ম্যাথ করবে তখন এসআই এককে সবকিছু নিতে হয়। এসআই এককে তোমার বিভিন্ন বস্তুর এককগুলো একটু দেখো। এসআই এককে তোমার ভরের একক হচ্ছে কেজি, ভরকে সবসময় কেজিতে নিতে হবে। তারপর কি, যে তোমার দূরত্বকে সবসময়, বা দৈর্ঘ্য, এগুলো সবসময় মিটার এককে নিতে হবে। সময়কে সবসময় সেকেন্ড এককে নিতে হবে। তো এই ছিল এসআই এককে। তো আমরা এগুলো দেখো, পৃথিবীর ভর আমরা কেজি এককে নিয়েছি, তোমার দূরত্বটাকেও মিটার এককে নিয়েছি। এবার শুধু মানটা বসাবো। দেখো আমরা তিনটা রাশির কিন্তু মান এখন জানি। যদি মানটা বসাই এখানে, দেখো জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড আর²। জি এর মান কত, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম এর মান কত, দেখো এই যে মান বসাবো, 5.9 ইন্টু 10⁻24 এবং ডি এর মানটা বসাবো। ডি এর মান কত, 6.36 ইন্টু 10⁻6 এবং এটার উপরে স্কোয়ার। এইটা তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে অভিকর্ষ ত্বরণের মান আসবে হচ্ছে 9.8465 এবং একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মানটা কত দেখো, জি এর যে তোমার মান, আমরা আইডিয়াল মান, এটা হচ্ছে জি ইকুয়াল টু 9.8465 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা জানি হচ্ছে জি ইকুয়াল টু 9.8, 9.8। আমরা এটা হচ্ছে মনে রাখি জি এর মান 9.8, সব জায়গায় আমরা জি এর মানটা 9.8 নেই। এককটা কি, মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাংলা এভাবে লেখে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একক। এটা গেল অভিকর্ষ ত্বরণের মান। কিন্তু এই যে অভিকর্ষ ত্বরণের মান, এটা কিন্তু পৃথিবীর স্থান ভেদে বিভিন্ন স্থানে কি হয়, বিভিন্ন রকম হয়। এর মান, এর মান কি হয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন রকম হয়, মানে মানের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? কারণ কি, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর উপরিভাগের দূরত্ব সবসময় কি থাকে না, সেম থাকে না। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করলাম, যে জি এর মান কত বের হয়েছিল, জি এর মান আমরা ধরেছি একটা আইডিয়াল মান ধরেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার জি এর মান। কিন্তু পৃথিবীর সব জায়গায় জি এর মান এক না। কারণ কি, আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের মান, যে পৃথিবীর যে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এটার উপর নির্ভর করে। আর পৃথিবী সুষম গোলক না, যেহেতু সুষম গোলক না মানে চ্যাপ্টা, তাহলে কেন্দ্র থেকে পৃথিবীর সব দিকে দূরত্ব সমান হবে না। যেহেতু দূরত্ব সমান হবে না, তাহলে অভিকর্ষ ত্বরণের মানও সেম হবে না। চলো একটু বুঝি। আমরা সূত্র পড়েছি, সূত্রটা কি ছিল, জি ইকুয়াল টু ছিল জি এম ডিভাইডেড ডি স্কোয়ার। এখানে আমরা ডি এর পরিবর্তে আর লিখব, ডি এর পরিবর্তে আর লিখব, ডিউ দূরত্ব, আরও দূরত্ব, কিন্তু এই আরটা হবে পৃথিবীর ব্যাসার্ধ। আরটা কি হবে, আরটা হবে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধই তো তার কেন্দ্র থেকে তার ভূপৃষ্ঠের দূরত্ব। তাহলে সূত্রটা কি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড আর স্কোয়ার। এখান থেকে আমরা বলেছিলাম জি এবং এম, এই দুইটা কি মান নির্দিষ্ট, এই দুইটার মান নির্দিষ্ট। কেন নির্দিষ্ট, জি তো ধ্রুবক আর এম হচ্ছে পৃথিবীর ভর। যেহেতু পৃথিবীর ভর, তাহলে এরও একটা নির্দিষ্ট মান আছে, এই জন্য এম এর মানও কোনো পরিবর্তন হবে না। এবার মানের পরিবর্তন হবে কার, শুধু আর এর মানের পরিবর্তন হবে। যদি শুধু আর এর মানের পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের মানের পরিবর্তন হয়, তাহলে জি এবং আর এর যে সম্পর্কটা হবে, এমন সম্পর্ক হবে, জি সমানুপাতিক 1/r², 1/r²। বা আমরা বলতে পারি যে জি এবং আর এর ভিতরে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক যেন কি ছিল, আর এর মান যদি বেশি হয়, আর এর মান যদি বেশি হয়, তাহলে জি এর মানটা সেখানে কম হবে। এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, উল্টাভাবে আনুপাতিক। আর যেখানে আর এর মানটা কম হবে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ কম হবে, সেখানে জি এর মান বেশি হবে, অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান আর এর উপর নির্ভর করে। এখানে আমরা আর দ্বারা বুঝবো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু সব জায়গায় সেম না, তাহলে জি এর মানটাও পৃথিবীর সব জায়গায় সেম হবে না, মানের একটু পরিবর্তন হবে। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, সেখানে তোমার অভিকর্ষ ত্বরণের মান কম হবে। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কম, সেখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। তো এটা হচ্ছে তোমার, এখান থেকে আমরা একটা সম্পর্ক বুঝি। এবার আমরা চলো একটু চিত্রের মাধ্যমে বুঝি। ধরো এই যে এইটা হচ্ছে একটা পৃথিবী, একটু উপর নিচে একটু চ্যাপ্টা, উপর নিচে একটু চ্যাপ্টা। এই পৃথিবীর একটা কেন্দ্র আছে, এই যেখানে একটা কেন্দ্র আছে, এটা কেন্দ্র। পৃথিবীর এই যে উপর অংশ, এই উপরের অংশকে বলে উত্তর, এবং এর আর একটা নাম আছে উত্তর মেরু। উপর এবং নিচকে কি বলে, মেরু বলে। উপর এবং নিচকে বলে মেরু, মেরু বা পোল, পোল বলে। আর এর নিচেও মেরু বা পোল বলে, মেরু অথবা পোল। এবং উপরের অংশকে বলে উত্তর এবং নিচের অংশকে বলে দক্ষিণ। তাহলে উপরের অংশ হবে উত্তর মেরু বা নর্থ পোল, আর নিচের অংশ হবে দক্ষিণ মেরু বা সাউথ পোল। নিচের অংশ হবে দক্ষিণ মেরু অথবা সাউথ পোল। তাহলে পৃথিবীর উপরে এবং নিচের অংশকে বলা হচ্ছে পোল, আর পৃথিবীর ডান এবং বাম অংশ যেটা দেখো, সেটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল, বিষুবীয়
বিষুবীয় অঞ্চল, বিষুবীয় বিষুবীয় অঞ্চল, অঞ্চল। এটার ইংরেজি হচ্ছে ইকুয়েটর অঞ্চল, ইকুয়েটর, ইকুয়েটর অঞ্চল বলে এটাকে। তাহলে এটাও বিষুবীয় অঞ্চল, এটাও বিষুবীয় অঞ্চল। আর এখান থেকে আরেকটা অংশ আছে, দেখো যে এখান থেকে আমরা যদি এদের তোমার দূরত্ব আঁকি, এখান থেকে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, তারপর এদিকে একটা নেব, এই যে এখানে একটা নেব, এটা তো এটা হচ্ছে কেন্দ্র থেকে তোমার ভূপৃষ্ঠের দূরত্ব, এটা হচ্ছে মেরুর দূরত্ব, এটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলের দূরত্ব। আমরা আরেকটা নিই, এখান থেকে আরেকটা নিই, এই যে এটা নেই একটা, এটা নেই, দেখো। তো তিনটা আমরা দাগ নিয়েছি, তিনটা আমরা ব্যাসার্ধ নিয়েছি, মানে কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের দূরত্ব তিনটা নিয়েছি। এখান থেকে দেখো গোলকটা যদি উপর নিচে চাপা হয়, তাহলে এখান থেকে এতটুকুর দূরত্ব এতটুকুর দূরত্বের চেয়ে কম, মানে এখান থেকে দূরত্ব তার সাইডে বেশি। কারণ কি, উপর নিচে চাপা, তার মানে কি উপর নিচে যদি চাপা হয় তাহলে উপর নিচে দূরত্বটা কম হবে পুরোটোর, তার মানে তার ব্যাসার্ধর দূরত্ব কম হবে। ধরো এইটা হচ্ছে আমাদের R1 নিলাম, R1, এইটা R2 এবং এটা R3 নিলাম, R3 নিলাম। যেখানে R1 হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, কার, মেরু অঞ্চলের। R3 হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব। এবং এই যে এই রেখাটা, মাঝখানের রেখাটা, এটা যদি এই রেখা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে এই অঞ্চলকে বলে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চল বলে। এটাকে বলে ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল বলে, ক্রান্তীয় অঞ্চল বলে। তাহলে দেখো আমরা তিনটা অঞ্চল পড়লাম এখানে, একটা হচ্ছে উত্তর মেরু বা সাউথ নর্থ পোল, আর একটা দক্ষিণ মেরু বা সাউথ পোল, আর একটা বিষুবীয় অঞ্চল, এটাকে বলবো পূর্ব এবং এটাকে বলবো পশ্চিম। আর এই বিষুবীয় অঞ্চলের সাথে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সেটাকে বলে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যাল রিজিয়ন, অঞ্চলের ইংরেজি রিজিয়ন। তো এটা বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর রিজিয়ন, এটা ট্রপিক্যাল রিজিয়ন। তাহলে এখান থেকে দেখো R3 হবে সবচেয়ে বড় এবং R1 হবে সবচেয়ে ছোট। কারণ কি, R3 এর দিকে বৃত্তটা বেশি তোমার ছড়ানো এবং R1 এর দিকে বৃত্তটা চাপা। তাহলে সেক্ষেত্রে R3 সবচেয়ে বড় হবে, R1 সবচেয়ে ছোট হবে এবং R2 হবে দুইটার মাঝামাঝি হবে, তাই না? তাহলে এখান থেকে লেখা যায় R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। এটার মানে কি? এটার মানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে R3। দেখো এই যে এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন মানে বড়। R3 হচ্ছে যেদিকে তোমার একটু ফাঁকা অংশ, এদিকে তোমার যে থাকবে সে বড়, আর এদিক তার অপোজিট দিকে যে থাকবে সে হচ্ছে ছোট। তাহলে R3 এবং R2 এর ভিতরে R3 হচ্ছে বড় এবং R2 ছোট। আবার R2 এবং R1 এর ভিতরে R2 হচ্ছে বড়, R1 ছোট। তাহলে এখান থেকে বলা যায় যে সবচেয়ে বড় হচ্ছে R3, তারপরে হচ্ছে R2, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে R1। এটা একটু দেখো, দেখো। আচ্ছা, এবার তুমি যদি এই প্রত্যেকটা অংশে প্রত্যেকটা আর এর জন্য তুমি যদি জি এর মানটা বের করতে চাও, তাহলে জি এর সাথে আর এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে R3 যদি সবচেয়ে বড় হয় তাহলে জি3 কেমন হবে, জি3 হবে সবচেয়ে ছোট। কারণ কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হয়, যদি আর যদি বড় হয় তাহলে জি এর মান কম হয়। তাহলে জি থ্রি হবে হচ্ছে তোমার, একটু অন্য কালারে লিখি, জি3 জি3 হবে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তারপর হচ্ছে জি2, তারপর হচ্ছে জি1 সবচেয়ে বড়, জি1 হচ্ছে সবচেয়ে বড়, জি1। কেন? কারণ কি, যে আমাদের সম্পর্ক থেকে জানি যে যেখানে আর এর মান কি হবে, বড় হবে, সেখানে জি এর মান ছোট হবে, যেখানে আর এর মান কম হবে সেখানে জি এর মান বড় হবে। এবার দেখো এই জি1 কিন্তু সবচেয়ে বড়। দেখো এই যে এটা হচ্ছে কি চিহ্ন, লেস দ্যান চিহ্ন। এ পাশে যে থাকবে, ফাঁকা অংশে যে থাকবে, বড় অংশে যে থাকবে সে বড়, এবং এই পাশে যে থাকবে সে ছোট। তাহলে জি1টা বড় জি2 এর চেয়ে, জি2 বড় তোমার জি3 এর চেয়ে। তাহলে এখান থেকে আমরা কি লিখি, চলো এবার আমরা একটু লিখে পড়ি যে মেরু অঞ্চলের ক্ষেত্রে কি হয়। মেরু অঞ্চলের ক্ষেত্রে, মেরু অঞ্চল যেন কোনটা, এই যে উপর এবং নিচে, এটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে দেখো আর এর মান হচ্ছে সবচেয়ে ছোট, R1 R2 এবং R3 সবচেয়ে ছোট। তাহলে মেরু অঞ্চলে আর এর মান, আর এর মান
আর এর মান সর্বনিম্ন, আর এর মান সর্বনিম্ন। তাহলে আর এর মান যদি সর্বনিম্ন হয় তাহলে জি এর মান কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে জি এর মান সর্বোচ্চ হবে, জি এর মান সর্বোচ্চ হবে। এই সর্বোচ্চটা কত? এই সর্বোচ্চটা হচ্ছে 9.83, সর্বোচ্চটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান হবে। বিষুবীয় অঞ্চলে দেখো R1 R2 R3, R3 হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বড়। বিষুবীয় অঞ্চলে কি হবে? তোমার বিষুবীয় অঞ্চলে আর এর মান কি দেখো? R1 এবং R2 R3, সবচেয়ে বড় হচ্ছে R3। কারণ কি? এইদিকে তো বৃত্তটা ছড়ানো, তাহলে আর এর মান কি? সর্বোচ্চ বা সবচেয়ে বেশি। আর এর মান সর্বোচ্চ। আর এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কেমন হবে? জি এর মান হবে সর্বনিম্ন, জি এর মান সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। জি এর মান হবে সর্বনিম্ন, জি এর মান হবে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে তোমার জি এর মান। কোথায়? বিষুবীয় অঞ্চলে। দেখো জি এর মান কি হয়ে গেছে? কমে গেছে, 9.83 চেয়ে কমে গেছে। এবার আসো ক্রান্তীয় অঞ্চলে কি হবে? ক্রান্তীয় অঞ্চল কি মাঝামাঝি? বিষুবীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে জি এর মান কি হবে? জি এর মান দুইটার মাঝামাঝি হবে। জি এর মান হয় জি ইকুয়াল টু হবে হচ্ছে 9.79, 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে তোমার ক্রান্তীয় অঞ্চলে জি এর মান। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে তিনটা জি এর মান পেয়েছি। মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ হয়, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন হয়, মানটা 9.78, এবং ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হয় 9.79। এবার এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে? দেখো এখানে অভিকর্ষ ত্বরণটা কেন হয়? কারণ কি? পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা ফোর্স প্রয়োগ করে, কেন্দ্রের দিকে একটা ফোর্স প্রয়োগ করে। অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে সবকিছুকে টানে। তাহলে যখন কেন্দ্রে এসে পৌঁছবে কোনো বস্তু, বা পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু রাখা হবে, তখন কেন্দ্র তাকে কি করবে? কেন্দ্রের দিকে টানবে, অর্থাৎ কি? তাকে ওখানেই ধরে রাখবে। তার মানে কি? সে ওখান থেকে আর সরবে না। তাহলে যদি না সরে তাহলে তার ত্বরণ হবে না, অর্থাৎ বেগ বৃদ্ধি হবে না। এজন্য আমরা বলতে পারবো যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি হবে? 0 হবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 বা 0 হবে। ঠিক আছে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা 4টা জি এর মান পেলাম। একটা হচ্ছে তোমার মেরু অঞ্চলের জন্য 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিষুবীয় অঞ্চলের জন্য 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্রান্তীয় অঞ্চলের জন্য 9.79, 9.83 এবং 9.78 দুইটার মাঝামাঝি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। আর পৃথিবীর কেন্দ্রে তোমার হচ্ছে জি এর মান কত হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হবে তোমার 0, জি এর মান হবে 0। পৃথিবীর যেহেতু কেন্দ্রে থাকে, তো কেন্দ্রে তাকে কি ওখানে ধরে রাখে, যার ফলে কি? কোনো ত্বরণ হয় না। এই জন্য এখানে কোনো অভিকর্ষ ত্বরণ হবে না। এই জন্য জি বা অভিকর্ষ ত্বরণের মান এখানে 0 হবে। তো এই ছিল হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান। আশা করি বুঝেছো। আমরা এখান থেকে সবগুলো আর এর মান বের করেছি। আর এর সাথে অভিকর্ষ ত্বরণ, এই যে আর এর সাথে অভিকর্ষ ত্বরণ, এইটার সম্পর্ক ছিল হচ্ছে তোমার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এর মান বৃদ্ধি করলে জি এর মান ছোট হতো, আর আর এর মান ছোট করলে জি এর মান বড় হতো। তাহলে যেহেতু তোমার মেরু অঞ্চলে, এখানে এই মেরু অঞ্চলে জি আর এর মান হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে ছোট, এই জন্য মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি 9.83। আর বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, এই জন্য এখানে জি এর মান সবচেয়ে ছোট বা সর্বনিম্ন 9.78। আর ক্রান্তীয় অঞ্চল হচ্ছে দুইটার মাঝামাঝি, এই জন্য মানটাও আসছে দুইটার মাঝামাঝি। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে তোমার 0। এবার চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এবার দেখো এখানে কথাগুলো লেখা আছে যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। আমরা জানি পৃথিবী একটু চ্যাপ্টা। কিভাবে চ্যাপ্টা? দেখো এই যে মেরু অঞ্চলের দিকে একটু চ্যাপ্টা পৃথিবী, এটা হচ্ছে মেরু অঞ্চল, এই দুইটা হচ্ছে মেরু অঞ্চল, এবং এটা বিষুবীয় অঞ্চল। তাহলে মেরু অঞ্চলের দিকে পৃথিবীটা একটু চ্যাপ্টা।
যে মেরু অঞ্চলে একটুখানি কি পৃথিবী চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর কি ধ্রুবক নয়। ধ্রুবক নয় মানে কি আর এর মানটা পরিবর্তন হয়। ধ্রুবক নয় মানে কি আর এর মানটা, আর বলতে পৃথিবীর ব্যাসার্ধ বোঝাচ্ছে, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর সারফেস বা ভূমির দূরত্ব। আর ধ্রুবক নয় মানে আর এর মান পরিবর্তনশীল, এটা হচ্ছে তোমার আর ধ্রুবক নয় অর্থ। সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান কি সমান হবে না। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ, তোমার মেরু অঞ্চলে কি হবে, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর কি সবচেয়ে কম, আর সবচেয়ে কম, সেখানে কি জি এর মান বেশি হবে। এই জন্য মেরু অঞ্চলে কি হয়, জি এর মানটা বেশি হয়। আর এই জন্য মেরু অঞ্চলে জি এর মান কত, 9.83, আমরা কিন্তু বের করেছি 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যত যাওয়া যায় তখন কি আর এর মানটা বাড়তে থাকে, ফলে কি আস্তে আস্তে জিটা কমতে থাকে, আর এর মান বাড়তে থাকে আর জি এর মান কমতে থাকে। বিষুবীয় অঞ্চলে আর এর মান কি সবচেয়ে বেশি, এই জন্য জি এর মান সবচেয়ে কম, এবং সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আরো দুইটা লিখেছি, আমরা ক্রান্তীয় অঞ্চলের জন্য লিখেছিলাম, ক্রান্তীয় অঞ্চলের জন্য আমরা লিখেছিলাম, ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা বের করেছি। এটা কত ছিল, 9.79 ছিল। এই যে দেখো 9.79 ছিল, 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। আর আমরা পৃথিবীর কেন্দ্রেও বের করেছি, পৃথিবীর কেন্দ্রে তোমার জি এর মান হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছিল হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ। এবার দেখো আমরা যখন ওজন পড়ব, তাহলে ওজনের আমরা একটা কিন্তু সূত্র পড়েছি, আমরা এখন একটু বলে নিই এখানে, যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি। একটু আগে আমরা সূত্র পড়েছি ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এই সূত্রটা পড়েছি। তাহলে যেহেতু তোমার ডাব্লিউ এর মান তোমার জি এর উপর নির্ভরশীল, এবং জিটা যেহেতু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, এই জন্য কি হবে, ডাব্লিউর মানটাও কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হবে। মেরু অঞ্চলে বেশি হবে, বিষুবীয় অঞ্চলে কম হবে। ঠিক আছে, চলো দেখো আমরা এখানে একটু ভালো করে বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু ছক করে রেখেছি, যে তোমার স্থান এবং অভিকর্ষ ত্বরণের মানের একটা ছক করেছি। যে মেরু অঞ্চলে ডি এর মান, বা এখানে আমরা ডি বলতে আর বোঝাচ্ছি দূরত্ব, ডি বলতে আমরা এখানে আর এর মান বোঝাচ্ছি। ডি এর মান কি সবচেয়ে কম, বা সেটা হচ্ছে, আর জি এর মান সবচেয়ে বেশি, তাই না, 9.83। আর বিষুবীয় অঞ্চলে কি হয়, ডি এর মান সবচেয়ে বেশি হয় এবং জি এর মান সবচেয়ে কম হয়। জি এর মানটা কত হয়, 9.78। ক্রান্তীয় অঞ্চলে তোমার জি এর মান হয় 9.79। আর পৃথিবী পৃষ্ঠে তোমার আদর্শ মান যেটা, এই আদর্শ মানটা হচ্ছে 9.8। তখন আমরা এটা যেহেতু আদর্শ মান, তো আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা 9.8টা ধরেই ম্যাথ করব। জি এর মান কত হবে, 9.8, এটা হচ্ছে আদর্শ মান। এটা তোমার 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে হয় 9.8, এবং এটাকেই পৃথিবীর সব জায়গার জন্য মান ধরে নেওয়া হয়। পৃথিবীর কেন্দ্রে কত হয়, পৃথিবীর কেন্দ্রে 0 হয়, এটাও আমরা পড়েছি। তো এখান থেকে আমরা তোমার হচ্ছে ম্যাথে ব্যবহার করব 9.8, আর বাকিগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এই ছকটা দেখে যদি মনে রাখো খুবই সুবিধা হবে। কয়েকটা এমসিকিউ আমরা সলভ করবো এখন। চলো, যে জি এর মান কোথায় সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে বেশি হয় তোমার মেরু অঞ্চলে, আর সবচেয়ে কম হয় বিষুবীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চল হয় মাঝামাঝি, আর পৃথিবীর কেন্দ্রে কত হয়, পৃথিবীর কেন্দ্রে হয় 0। ঠিক আছে, পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন কোথায় যেন হয়, সর্বনিম্ন হয় বিষুবীয় অঞ্চলে, সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে 9.83। ক্রান্তীয় অঞ্চলে হয় 9.79, এটা মাঝামাঝি। আর বিষুবীয় অঞ্চলে হয় 9.78, পৃথিবীর পৃষ্ঠে হয় 0। এই চারটা মান মনে রাখতে হবে, এই এমসিকিউ গুলো কিন্তু খুবই আসে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8, এটা হচ্ছে তোমার আদর্শ মান। আমরা যখন ম্যাথ করব তখন এই মানটা ধরে আমরা ম্যাথ করব। আদর্শ মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.83 এটা কোথায় জানো, এটা কিন্তু মেরু অঞ্চলে। আর 9.78 এটা বিষুবীয় অঞ্চলে, এটা মেরু অঞ্চলে, এটা বিষুবীয় অঞ্চলে। আমি বারবার বলছি তোমাদের যেন মনে থাকে, এই জন্য এটা বারবার বলছি, যে মেরু অঞ্চলে হয় 9.83, বিষুবীয় অঞ্চলে হয় 9.78, পৃথিবীর কেন্দ্রে 0, এবং আদর্শ মানটা আমরা ম্যাথ যখন করব তখন আদর্শ মানটা ধরবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অভিকর্ষ ত্বরণের মান কি কি হয়, পৃথিবীর কেন্দ্রে 0, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে 0। মেরু অঞ্চলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মেরু অঞ্চলে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মেরু অঞ্চলে কিন্তু 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.83
9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এটা ভুল, এটা ভুল। ভূপৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আমরা যখন আদর্শ মানটা ধরি তখন ভূপৃষ্ঠের জন্য আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে 1 ও 3, 1 ও 3, এটা 1, এটা 3। তাহলে 1 আর 3 কে খ, সঠিক অ্যান্সার হবে খ। শুধু ভুল কোনটা? মেরু অঞ্চলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মেরু অঞ্চলের জন্য মান হবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার।